লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ শিখছিলাম। এন্ড লাস্ট ক্লাসে আমরা টোটাল ডেরিভেটিভ নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আজকে আমরা একটা কনসেপ্ট শিখবো যেটা হচ্ছে নাম হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। নাম শুনে কিছুটা আইডিয়া করতে পারতেছেন আপনারা। অলরেডি একটা ব্যাপার বুঝছেন যে ছোটবেলায় কোন একটা কার্ভের ডেরিভেটিভ নিয়ে যখন কথা বলতেন, সেই পয়েন্টে ডেরিভেটিভ নিয়ে কথা বলতেছেন, তো আপনি বেসিক্যালি ডানে বামে ছাড়া মুভ করতে পারে না, মানে ইউনিডিরেকশনাল সিচুয়েশন। সো সেই ক্ষেত্রে রেট অফ চেঞ্জটা অথবা এই ট্যানজেন্টের স্লোপটাকে আপনি যখন ডেরিভেটিভ ডিক্লেয়ার করতেন, তখন আপনার কাছে অ্যাপিয়ার করতো এটা একটা স্কেলার কোয়ান্টিটি ডেরিভেটিভ। কিন্তু যখন আপনি পার্শিয়াল ডেরিভেটিভের আইডিয়াতে গেলেন, ধরা যাক আমরা এরকম একটা সুন্দর সারফেস নিয়ে কথা বলতেছি। So আমরা এই পয়েন্টে আছি। তো এই পয়েন্ট থেকে আমি যদি এক্স এক্সিসের ডিরেকশনে আসি, তাহলে আমার রেট অফ চেঞ্জটা একরকম হচ্ছে। আমি যদি সে ফর এক্সাম্পল ওয়াই ডিরেকশনে আসি, ওয়াই এক্সিস বরাবর অ্যাপ্রোচ করি, তাহলে আমার রেট অফ চেঞ্জটা দেখা যাচ্ছে যে আরেক রকম আসতেছে। হ্যাঁ, কারণ আমার সারফেসের উপর দিয়ে আমি মুভ করতেছি। তো মুভ করার সময় এক এক ডিরেকশনে এক এক রেটে আমি উঠতেছি বা নামতেছি। সো ডিরেকশনের উপর ডিপেন্ড করতেছে আমার রেট অফ চেঞ্জটা কি হবে। তো রেট অফ চেঞ্জ বা ডেরিভেটিভের আইডিয়াতে একটা ডিরেকশনালিটি, সেন্স অফ ডিরেকশন এখানে ইনভলভ হয়ে গেছে। এটা আমরা এখন দেখতে পাচ্ছি নো লঙ্গার স্কেলার কোয়ান্টিটি। এটা অ্যানালগাস টু দ্য সিচুয়েশন যে ছোটবেলায় আমাদের 9-10 পর্যন্ত আমরা যখন গতির অঙ্ক করতাম, হ্যাঁ, এস ইকুয়ালস টু ভিটি এটসেট্রা এইসব দিয়ে, তখন আমরা দেখতাম যে সব গাড়ি শুধুমাত্র সরল রেখায় চলে। হ্যাঁ, তো যার কারণে এই এসটা অথবা এই ভিটা যে ভেক্টর কোয়ান্টিটিটা ম্যাটার করতেছিল না। কিন্তু একটু বড় হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই কম্পোনেন্টে ভাগ করে চিন্তা করতে হয়, যে এক্স ইকুয়ালস টু এক্স নট প্লাস ভিটি, আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট প্লাস, আমরা কম্পোনেন্টে ডিভাইড করে চিন্তা করি, রাইট? দুইটা মিলে একসাথে আমরা লিখি আসলে আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি। তো মানে ডাইমেনশন একের বেশি হইলে আসলে ভিজিবল ডিফারেন্সটা চোখে দেখতে পাওয়া যায়, যে আসলে যে ডিরেকশন আছে কি নাই। তো সেই সেন্সে আমরা বুঝতে পারতেছি যে আমরা কোন ডিরেকশনে আগাচ্ছি, তার উপর ডিপেন্ড করতেছে রেট অফ চেঞ্জটা কি। এখন এই অবস্থায় আপনার মাথায় চিন্তা আসতেই পারে, হোয়াট ইফ আমি এক্স বা ওয়াই এক্সিস না, আমি একটা র্যান্ডম ডিরেকশন বরাবর আগাবো। মেবি আমি এরকম একটা আরবিট্রারি ডিরেকশন বরাবর আগাচ্ছি এই পয়েন্ট থেকে, তখন রেট অফ চেঞ্জটা কি সেটা তো আমার জানতে ইচ্ছা হইতেই পারে। তো ধরা যাক, আমরা বোঝার জন্য উম, ধরে নিচ্ছি এই পয়েন্টে, এক সেকেন্ড, ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে এক্স নট কমা ওয়াই নট। হুম, আর ধরা যাক আমি এই ডিরেকশন বরাবর আগাচ্ছি, এই ডিরেকশন বরাবর আমি ধরা যাক কোন এক এস ডিস্টেন্স পর্যন্ত আগালাম। আগানোর পর নতুন পয়েন্টের এস এর দুইটা কম্পোনেন্ট, আচ্ছা, এই এই যে ইয়েলো লাইনটা এই বরাবর ইউনিট ভেক্টর মনে করেন ইউ ভেক্টর, যার কম্পোনেন্ট হচ্ছে ইউ ওয়ান, সরি, ইউ ভেক্টর যার কম্পোনেন্ট হচ্ছে ইউ ওয়ান আই প্লাস ইউ টু জে। হুম, সো এটা একটা ইউনিট ভেক্টর অ্যালং দিস আরবিট্রারি ডিরেকশন। হ্যাঁ, যেটা কিনা আমি পিঙ্ক কালার দিয়ে ড্র করছি, পিঙ্ক অ্যারোটা, এবং আমি ওই বরাবর এস পরিমাণ মুভ করছি। তো সেই সেন্সে আমি যদি চিন্তা করি আমার এই নতুন কোঅর্ডিনেটটা কি হবে, এটা কি কেউ বলতে পারবেন? এই নতুন কোঅর্ডিনেট আমরা এভাবে চিন্তা করতে পারি যে এক্স নট কম্পোনেন্টের ভ্যালু ইউ ওয়ান ইন্টু এস পরিমাণ বৃদ্ধি হয়েছে, আর ওয়াই নট কম্পোনেন্টের ভ্যালু ওয়াই নট প্লাস ইউ টু ইন্টু এস পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এটা কি আপনারা এগ্রি করেন কিনা? কারণ এই পিঙ্ক লাইন বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে ইউ, তাহলে পিঙ্ক ভেক্টরটা ওভারঅল কত সেটা পাইতে হইলে আমাকে যেটা করতে হবে এইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে এস দিয়ে, যেটা কিনা ওর অ্যাকচুয়াল দূরত্বটা, অ্যাকচুয়াল লেন্থটা। তাহলে এই এস টাইমস ইউ,
এটা হচ্ছে এই পিঙ্ক ভেক্টরটা হচ্ছে এস টাইমস ইউ। তাহলে এক্স নট ওয়াই নট এর সাথে এস টাইমস ইউ ভেক্টর আমি অ্যাড করতেছি, তাতে আমার নতুন কোঅর্ডিনেট আসছে এক্স নট প্লাস ইউ ওয়ান এস ওয়াই নট প্লাস ইউ টু এস। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ নাম শুনে যেটা বুঝতে পারতেছি যে এই আরবিটারি ডিরেকশনে পিঙ্ক লাইন বরাবর যদি মুভ করি তাহলে আমার রেট অফ চেঞ্জটা কত, সেটাকে আমি এরকম একটা কিছু দিয়ে ডিনোট করতে চাচ্ছি। ডিরেকশনাল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ এট দ্য পয়েন্ট এক্স নট ওয়াই নট। ধরা যাক আমরা আমাদের এই সারফেসটার ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। তাহলে এফ অফ এক্স ওয়াই ফাংশনের এট দ্য পয়েন্ট এক্স নট ওয়াই নট আমি ডিরেকশনাল ডেরিভেটিভ চাচ্ছি অ্যালং দ্য ডিরেকশন ইউ, যেখানে ইউটা একটা ইউনিট ভেক্টর। তো একটা নোটেশনে অনেকগুলা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, হ্যাঁ বুঝে নিয়েন কোনটা মিনিং কি। এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি দেখেন, আমি এফ ফাংশনটার এক্স নট কমা ওয়াই নট পয়েন্ট থেকে বিভিন্ন ডিরেকশনে মুভ করা যায়, কিন্তু আমি মুভমেন্টের ডিরেকশনটা বলে দিলাম যে আমি ইউ ভেক্টর বরাবর মুভ করতেছি। So, আমি একটু ভালো করে লিখি, আমি ছিলাম হচ্ছে এক্স নট কমা ওয়াই নট পয়েন্টে, আমি মুভ একটুখানি স্লাইটলি করতেছি এস ইউ ওয়ান ওয়াই নট প্লাস এস ইউ টু। আমি এই পিঙ্ক ডিরেকশন বরাবর মুভ করতেছি, ওই বরাবর আমি রেট অফ চেঞ্জ নিচ্ছি। ওই বরাবর মুভ করার সময় আমি এস বৃদ্ধির সাপেক্ষে ওই পিঙ্ক লাইন বরাবর ফাংশন এফ এর বৃদ্ধির হার বের করতেছি। বাট আমি মেক শিওর করতে চাচ্ছি, ওই এসটার ভ্যালু জিরো। এস কে এস এস এর ডিরেক্ট এস রেঞ্জ পর্যন্ত বাড়াবো ঠিকই, রেট অফ চেঞ্জও নিব ঠিকই, কিন্তু এস এর ভ্যালুটা ফাইনালি জিরো বসাবো, কারণ আমি এক্স নট ওয়াই নট পয়েন্ট থেকে দূরে সরে যেতে চাই না। আমি লিটারালি ভিন্ন কোন একটা পয়েন্টের ডেরিভেটিভ আসলে চাচ্ছি না, চাচ্ছি একদম এক্স নট ওয়াই নট পয়েন্টেই, যার কারণে আলটিমেটলি আমি এস এর ভ্যালুটা জিরো বসাই দিতে চাই। সো দিস ইজ হাউ উই ডিফাইন দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এ ফাংশন এফ অফ এক্স ওয়াই along some arbitrary direction of the unit vector u at the point x naught y naught. এই ডেফিনেশনটার মোটিভেশনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন। ফিজিক্যালি এই লোকটা তাহলে কি মিন করে, ফিজিক্যালি মিন করে হচ্ছে পিঙ্ক ডিরেকশন বরাবর যদি যাই এফ ফাংশনটার চেঞ্জের রেট। জিওমেট্রিক্যালি কি মিন করে, জিওমেট্রিক্যালি মিন করে যদি আমি এই এক্স ওয়াই এক্স এক্স নট ওয়াই নট পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করতাম, সেই ট্যানজেন্টটার আমি যদি এই এই ইউ ভেক্টরের ডিরেকশনে যদি একটা মানে এর আগের দিন আমরা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ ডিফাইন করার সময় এক্স এর প্যারালাল অথবা ওয়াই এর প্যারালালে একটা ক্রস সেকশন নিচ্ছিলাম, এখন আমরা নিব হচ্ছে এই ইউ এর প্যারালাল একটা ক্রস সেকশন। সেই ক্রস সেকশনটা একটা কার্ভ ক্রিয়েট করবে এই উপরের স্ফেরিক্যাল সারফেসের সাথে, সেই কার্ভটাই হচ্ছে এই পিঙ্ক কালারের কার্ভটা। সেই কার্ভটার স্লোপ, ট্যানজেন্টের স্লোপ এট দিস পয়েন্ট এক্স নট ওয়াই নট, আমরা এইটা মিন করতেছি। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন, দুইটা ইন্টারপ্রিটেশন। একইভাবে এখন যদি হয় আমার ফাংশন এফ অফ এক্স ওয়াই যে তিন ভ্যারিয়েবলের, তাহলে আমি এক্স নট কমা ওয়াই নট কমা জেড নট পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ নিব অ্যালং দ্য ডিরেকশন অফ ইউ, সেটাকে ডিফাইন করতে পারি ডি বাই ডিএস অফ এফ। আমি প্রত্যেক কম্পোনেন্টকে ইউনিট ভেক্টর বরাবর এস পরিমাণ বাড়ায় দিচ্ছি, সো এস ইউ ওয়ান ওয়াই নট প্লাস এস ইউ টু জেড নট প্লাস এস ইউ থ্রি, এবং ডেরিভেটিভ শেষে এস এর ভ্যালু জিরো বসাই দিব। আমি এনি নাম্বার অফ ভ্যারিয়েবলস এর জন্য এটা চিন্তা করতে পারি। আমি যদি এখন চিন্তা করি এ একটা ভেক্টর, এ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে এ ওয়ান এ টু, আমরা কোন এক এন ডাইমেনশনে আছি, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ, আর ইউ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, হুম, যার কম্পোনেন্ট গুলো হচ্ছে ইউ ওয়ান ইউ টু আপ টু ইউ এন, ইউ একটা ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টর ইউ বরাবর এই এফ ফাংশন এট দা পয়েন্ট এ আমি ডিরেকশনাল ডেরিভেটিভ ডিফাইন করতেছি কিভাবে, ডি বাই ডিএস অফ এফ অফ এ ভেক্টর প্লাস এস ইন্টু ইউ ভেক্টর এট এস ইকুয়ালস টু জিরো।
তো এটা ইউজ করে আমরা একটা অঙ্ক একটু করি। সো এক্সাম্পল প্রবলেম, ফাইন্ড দ্য directional derivative of z equals to f of xy equals to xy along the direction of root 3 by 2i plus half j. তো সলিউশনে যাই। সো আমাদের চাওয়া হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ। আচ্ছা, এট দ্য পয়েন্ট দেয়া আছে 1,2, 1,2 বিন্দু থেকে এই ইউ এর ডিরেকশনে। সো ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ইউ অফ এফ এট দ্য পয়েন্ট 1,2, বাই ডেফিনেশন এটা তাহলে হবে হচ্ছে ডি বাই ডিএস অফ এফ অফ 1 এর জায়গায় বাড়াবো 1 প্লাস রুট 3 বাই 2s, 2 এর জায়গায় বাড়াবো 2 প্লাস হাফ এস। সো ইউ এর কম্পোনেন্ট দুইটার সাথে এস গুণ করে দিয়ে আমি যোগ করছি। তার মানে আমি আসলে 1,2 বিন্দু থেকে ইউ এর ডিরেকশনে এস লেন্থ আগাইছি, বাট এটা আমি ক্যালকুলেট করবো এস ইকুয়ালস টু 0 তে। তো ডি বাই ডিএস অফ এফ অফ এক্স ওয়াই হচ্ছে এক্স টাইমস ওয়াই, তাহলে এই লোকটা কত হবে? 1 প্লাস রুট 3 বাই 2s ইন্টু 2 প্লাস হাফ এস। আমি গুণ করেও কাজটা করতে পারি অ্যাট এস ইকুয়ালস টু 0। গুণ না করে ইউভি দিয়েও করতে পারি। আমার মনে হয় গুণ করলে এক লাইন এক্সট্রা নষ্ট হবে, ইউভি দিয়ে করে ফেলি। সো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ হচ্ছে হাফ। সো হাফ ইন্টু 1 প্লাস রুট 3 বাই 2s। এবার ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ রুট 3 বাই 2। সো প্লাস রুট 3 বাই 2 ইন্টু 2 প্লাস হাফ এস অ্যাট এস ইকুয়ালস টু 0। এস 0 যদি বসাই দিই তাহলে প্রথমে থাকে হাফ ইন্টু 1 হাফ, আর এখানে রুট 3 বাই 2 ইন্টু 2 হচ্ছে রুট 3। So the result is half plus root 3. This is the rate of change of this particular function at this particular point along this particular direction. পার্শিয়াল ডেরিভেটিভ বের করে এক্স আর ওয়াই ডিরেকশনটা বের করতে পারি, ওইটার স্পেশাল কেস দুইটা চিন্তা করা যায়। এটা হচ্ছে জেনারেল একটা আইডিয়া আমরা ডেভেলপ করছি। বুঝতে কারো কোনো আমরা যে সমস্যা? হ্যাঁ, জি স্যার, হ্যাঁ, আমরা যে ডিরেকশনাল ডেরিভেটিভ ডিফাইন করার জন্য একটা এস প্যারামিটার ইউজ করলাম। আমরা হ্যাঁ। যখন ইউনিট যেমন পার্শিয়াল ডেরিভেটিভ ডিফাইন করছিলাম, তখন এই এই এস সমান 0 ধরার অ্যানালগটা কি ছিল? আচ্ছা, হ্যাঁ, সুন্দর কোয়েশ্চেন। আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা একবার চিন্তা করি, ফর্মুলাটা একটু লিখি। ইউ এফ কোনো এক এক্স নট ওয়াই নট, আগে জেনারেল ফর্মুলাটা একবার লিখে নিই। এফ অফ এক্স নট প্লাস ইউ ওয়ান এস ওয়াই নট প্লাস ইউ টু এস অ্যাট এস ইকুয়ালস টু 0। এখন আমরা যদি ইউ হিসাবে চুজ করি, পার্শিয়াল ডেরিভেটিভ যে কোনো একটা এক্সিস বরাবর দেখালে আশা করি বুঝবেন, অন্যটা সিমিলার হবে। তাহলে এক্স এক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে 1,0, which is i ভেক্টর। তাহলে এক্স এক্সিস যেহেতু স্পেশাল কেস, সেই স্পেশাল কেসের সিচুয়েশনটা বসায় দিই। তো এক্স নট প্লাস ইউ ওয়ান এর ভ্যালু 1 ইন্টু এস, আর ওয়াই নট যা আছে তাই, অ্যাট এস ইকুয়ালস টু 0। আচ্ছা, ডেরিভেটিভের ডেফিনেশন যদি এখন বসায় দেই যে এফ এর ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভটা কেমন হবে? যে লিমিট এইচ টেন্ডস টু 0, আমরা ডেল্টা এক্স লিখি। আচ্ছা, এস একটা মাত্র জায়গায় আছে, খেয়াল করে দেখেন। আসলে টেকনিক্যালি স্পিকিং পুরা ডেফিনেশনটা এখানেই এসে পড়ছে, যে আমি এক্স নট এর ভ্যালু এস পরিমাণ বাড়াচ্ছি, কিন্তু ওয়াই নট কে আনচেঞ্জ রেখে দিচ্ছি। তাতে এফ এর রেট অফ চেঞ্জ জাস্ট এস টা 0 বসাইতেছি, ফাইনালি কোন পয়েন্টে সেটা আমার মনে হয় লিমিটটা বসে আমি একটু ট্রাই করি, অ্যানালজিটা পুরোটা ডেভেলপ করার চেষ্টাই করি। আমি কখনো আগে এটা করি নাই,
বাট ইন্টারেস্টিং কোয়েশ্চেন, করার চেষ্টা করি। সো লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স নট প্লাস এস প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই নট কে সেম রেখে দিব, মাইনাস এফ অফ এক্স নট প্লাস এস কমা ওয়াই নট ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এই লিমিটটা বের করার পর লাস্টে আমার কাজ হচ্ছে এস এর ভ্যালুটা জিরো বসায় দেওয়া। তো সেই জিরোটা আমরা আগে বসায় দিতে পারি চাইলে, কোনো সমস্যা নাই, কারণ লিমিট তো শুধু ডেল্টা এক্স এর উপর ডিপেন্ড করতেছে। সো লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, এস যদি জিরো বসায় দেই, এক্স নট প্লাস ডেল্টা এক্স ওয়াই নট মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট ডিভাইডেড বাই ডেল্টা এক্স, যেটা কিনা এক্স্যাক্টলি ফর্মুলা ফর এফ এক্স অ্যাট এক্স নট ওয়াই নট। সো ওর রোলটা কি হচ্ছে? ওর রোলটা হচ্ছে আমি কোন ডিরেকশন, দেখেন আপনি এই মুহূর্তে যদি, এটা আমি এক্স ওয়াই প্লেনের প্রজেকশনটা আঁকতেছি, আপনি এই মুহূর্তে এক্স নট ওয়াই নট বিন্দুতে আসছেন, এখান থেকে তো রেট অফ চেঞ্জ এনি ডিরেকশনে নেওয়া যায়। তো আপনার হাঁটার ডিরেকশনটাকে ডিফাইন করতেছে এই লোক। আমি ইউ ওয়ান কমা ইউ টু ভেক্টরের দিকে হাঁটতেছি, ওই দিকে হাঁটতে হাঁটতে রেট অফ চেঞ্জটা নিচ্ছি। আর এসটা জিরো হওয়াটা জরুরি, তার কারণ হচ্ছে আমি এক্স নট ওয়াই নট পয়েন্টে ডেরিভেটিভ চাচ্ছি, নট এই পয়েন্টে। এস নন জিরো হইলে আমি আসলে এক্স নট ওয়াই নট পয়েন্টে নেই, অন্য কোনো পয়েন্টে চলে গেছি। সো এসটা জিরো নটা জরুরি। আমি কি বুঝতে পারছি? জি স্যার, তার মানে এক্স একটু ডিসপ্লেসমেন্ট হলে তার সাথে করেসপন্ডেন্ট ওয়াই এর ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা রিলেট করার জন্য এসটা ইউজ করা হচ্ছে। ওয়াই এর নাকি এফ এর? ওয়াই এর, অর্থাৎ আমরা না যেহেতু একটা ডিরেকশনে যাচ্ছি, যে আমরা এক্স এর ডিসপ্লেসমেন্টের সাথে ওয়াই এর ডিসপ্লেসমেন্টটাকে রিলেট করার জন্য আমরা এখানে এস ব্যবহার করছি, যেহেতু আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ না লাগে না, নাই, কারণ ওয়াই এর সেখানে জিরো ছিল তবে এক্স এর জিরো। শুনতে আমি আমি হইতে পারে আমি আপনার কথা বুঝি না, কিন্তু শুনতে খুব রং শুনাইছে, বিকজ এক্স আর ওয়াই দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। সো জি, আমার কিন্তু আমরা একটা ডিরেকশন হুম, ডিফাইন করছি, তার মানে পুরো ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ও আচ্ছা, এখন আপনার কথা আমি বুঝতে পারছি। সো যদি হ্যাঁ, তাহলে আপনি বলতে চাইতেছেন আমি এই ডিরেকশন বরাবর যে যাচ্ছি, আসলে পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমি এই ডিরেকশন বরাবর যাচ্ছি, পার্শিয়াল উইথ রেসপেক্ট টু এক্স, তখন আমার ডিরেকশনটা ইউ ভেক্টরটা আসলে ওয়ান কমা জিরো হওয়াতে এস মাল্টিপ্লাই জিরোর সাথে হয়ে কিছু চেঞ্জ হয় না, তার মানে শুধুমাত্র আমি এক্স কেই বাড়াচ্ছি, ওইটা মেকশিওর হয়ে যেতেছে, ওয়াই এর এখানে কোনো রোলই নাই। এইটা অরিজিনাল ফর্মুলা, সেখানে যে কোনো ডিরেকশন আসতে পারতো বলে ওকে লিখছি। কিন্তু যেহেতু আমার এই পার্টিকুলার কেসে হচ্ছে ইউটা ওয়ান জিরো, সেক্ষেত্রে আসলে এটা মিনিংলেস, এটা আসলে এক্সিস্ট করে না, রাইট? সো জি আসলে স্যার। ওয়াই এর কোনো কথা কিন্তু এখানে আসতেছেই না ওই সেন্সে। আমি কিন্তু ওয়াই পুরা রাস্তা ফিক্স করে রাখছি ওয়াই নট। আমি এই পার্টিকুলার এক্স এক্সিস বরাবর এই কথাটার ইন্টারপ্রিটেশন দাঁড়াচ্ছে আমি এস ইউনিট এক্স অক্ষ বরাবর ডানে গেছি। তাতে ওইটুকু যেতে যেতে রেট অফ চেঞ্জটা কত ফলো হয়েছে, যে এখানে রেট অফ চেঞ্জ বলা মাত্র আমার এই ডেল্টা এক্সটা, মানে এই কথার ভিতরে ডেল্টা এক্সটা টেন্স টু জিরো অটো ঢুকে গেছে। So আপনার এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই যে আমি এস ডিস্টেন্স চলে গেছি। এস জিরো বসানোটা জরুরি, বিকজ আমি চাচ্ছি আপনি কিন্তু এই সেম ডেফিনেশনটাই এস ইকস টু ওয়ান বসেও কিছু একটা ডিফাইন করতে পারতেন, সেটা জাস্ট আপনার এক্স নট কমা ওয়াই নট পয়েন্টের পার্শিয়াল ডেরিভেটিভ দিত না, এক্স নট প্লাস ওয়ান কমা ওয়াই নট পয়েন্টেরটা দিত, তাও একটু ভুলভাল দিত, বিকজ এক জায়গার রেসপেক্টে রেট অফ চেঞ্জ ইউজ করে আরেক জায়গার মান বসায় কাজ করতেছি, তো সেটাও ভুল কিছু একটা দিয়ে দিত। আমি জানি না, মানে আমি স্যার আপনার এই পুরো কথাটা পাথটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এই পুরো পাথটাকে যদি আমরা প্রথমে একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তারপর সেই প্যারামিটারের রেসপেক্টিভ ডেরিভেটিভ দিতাম, তাহলে কি একই রেজাল্ট আসতো? এই প্যারামিটার রেজাল্টের মেইন ফাংশন ডেরিভেটিভ নিতাম। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমরা টেকনিক্যালি চুজ করছি এই এক্স ওয়াই প্লেনে, ধরেন আমি পার্শিয়াল ডেরিভেটিভ ভুলে যান, আমি জেনারেল ডেফিনেশনটা নিয়ে কথা বলি। সো আমরা চুজ করছি এই ইউ ভেক্টর বরাবর এই পয়েন্টে আসা। আপনি বলতেছেন যদি আমি কোনো অন্য পাথ চুজ করতাম, দেখেন আপনার কিন্তু পাথটা ইম্পর্টেন্ট না, আপনার এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট না, এই পয়েন্টটা একটা মিনিংলেস পয়েন্ট, আপনার এই ডিরেকশনটা দরকার। এই ডিরেকশন বরাবর কতটুকু যাওয়া দরকার? উত্তর হচ্ছে জিরো পরিমাণ। আমি কেবলই মাত্র এই ডিরেকশনে হাঁটতে শুরু করছি, তাতে আমি এফ ফাংশনের রেট অফ চেঞ্জ কি পাইলাম?
এখন আপনি যদি এইখানে কথার কথা আমি দুই অ্যাঙ্গেলে দেখাইতেছি, কার্ভ পাথ এখানে কোনো সেন্স মেক করে না, সেটা আপনি এরকম একটা পাথ বরাবর গেলেন, তাতে আপনার মাত্র হাঁটা শুরু করার পর ডিরেকশনটা কিন্তু এইদিকে, আপনি যে ডিরেকশনে রেট অফ চেঞ্জ চাচ্ছেন ওই ডিরেকশনটা না। আর যদি মনে করেন যে ঠিক আছে জি। আপনি এমন একটা পাথ বরাবর যাবেন যেটা শুরুতে এই ডিরেকশনই বের হবে কিন্তু পরে গিয়ে এরকম, তাহলে এইটা কমপ্লিকেটেড ক্যালকুলেশন প্রডিউস করে সেম রেজাল্টই প্রডিউস করবে, কারণ পাথের স্টার্টিং পয়েন্ট আর ইউ এর ডিরেকশন সেম। বাট ওয়াই বদার, কেন আমরা এত ঝামেলা যাব? আমার আসলে একটা ডিরেকশন দেওয়া আছে আগে থেকে, সেই ডিরেকশনটা তো একটা স্ট্রেট ডিরেকশন, ওই ডিরেকশন বরাবর মুভ করলে কি রেট অফ চেঞ্জে এক্স চেঞ্জ হবে সেটা চাচ্ছি। সো কেন আমি কার্ভ পাথে যাব? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো কার্ভ পাথে যাওয়াটা মিনিংলেস, যদিও জোর করে ডিফাইন করা যেত। আচ্ছা, ওকে, আমরা নেক্সট টপিকে যাই। এখন আমরা চেইন রুলের আইডিয়া দিয়ে এই সেম এক্সপ্রেশনকে আরেকবার একটু ডিফাইন করতে চাই। সো ডিইউ ইউ বরাবর এফ অফ এক্স ওয়াই ফাংশনের এক্স নট ওয়াই নট পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ। সো এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে এফ ফাংশনকে প্রথমে আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, মানে আমি এইভাবে চিন্তা করতেছি যে আমি এক্স নট ওয়াই নট পয়েন্টে আছি, ধরা যাক এই ডিস্টেন্সটা এস। হ্যাঁ, তাহলে এস ডিস্টেন্স কভার করার পর আমি যেখানে পৌঁছালাম তার একটা নাম দিই, যেখানে পৌঁছালাম সেই পয়েন্টটা ধরা যাক এক্স কমা ওয়াই। তাহলে ইকুয়েশন ফর্মে লেখা যেতে পারে যে এক্স হচ্ছে এক্স নট প্লাস ইউ ওয়ান এস, আর ওয়াই হচ্ছে ওয়াই নট প্লাস ইউ টু এস। আমি এখন চেইন রুল থেকে জানি এফ এর ডেরিভেটিভ ইউ এর ডিরেকশনে করতে চাচ্ছি, সো ওই ডি বাই ডিএস করতে চাচ্ছি আমরা। সো ডি বাই ডিএস টাকে এফ কে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ চেইন রুল ফলো করে যদি করি, ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স বাই ডিএস প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই বাই ডিএস at s equals to 0. সো ডেল এফ বাই ডেল এক্স কে আমরা লিখতে পারি এফ এক্স at x নট ওয়াই নট, আর ডিএক্স বাই ডিএস এখান থেকে সরাসরি এসে পড়ে ডিএক্স বাই ডিএস কত আসতেছে, এক্স নট তো কনস্ট্যান্ট, ইউ ওয়ান ও কনস্ট্যান্ট, সো এটা জাস্ট ইউ ওয়ান আসতেছে। সো দিস ইজ জাস্ট ইউ ওয়ান। একইভাবে ডেল এফ বাই ডেল ওয়াই হচ্ছে এফ ওয়াই এট এক্স নট ওয়াই নট ইন্টু ডিওয়াই বাই ডিএস হচ্ছে ইউ টু। সো এটা একটা অল্টারনেট এক্সপ্রেশন হইতে পারে আমার এই ডিরেকশনাল ডেরিভেটিভের। সো এইটা ইটসেলফ একটা ফর্মুলা, এবং এই ফর্মুলা দিয়ে অঙ্ক করা আরো সহজ হতে পারে, যেমন আগের অঙ্কটা এই ফর্মুলা দিয়ে সহজে হইতেই পারতো। এখানে যদি এই অঙ্কটা চিন্তা করি, ইউ এর ডিরেকশন তো দেওয়া আছে, সো জেড দেওয়া আছে, আমি এইটাই যদি এখন ওই ফর্মুলা দিয়ে অল্টারনেটলি করতে চাই, সো ডি ইউ এফ এট ওয়ান টু এটাকে লেখা যেতে পারে পার্শিয়াল ডেরিভেটিভ এট ওয়ান টু ইন্টু ইউ ওয়ান পার্শিয়াল ডেরিভেটিভ ওয়ান টু ইউ টু। এই লোকের পার্শিয়াল ডেরিভেটিভ ফাংশনের এক্স এর রেসপেক্টে কত হয়, এফ এক্স কত হয় ওয়াই, আর এফ ওয়াই কত হয় এক্স। তাহলে এফ এক্স যখন, তখন শুধু ওয়াই, আর ওয়াই কোন পয়েন্টে, ওয়াই এর ভ্যালু টু, সো দিস ইজ জাস্ট টু, আর ইউ ওয়ান হচ্ছে রুট থ্রি বাই টু। একইভাবে এফ ওয়াই হচ্ছে এক্স এট ওয়ান টু, মান বসায় দিলে আসে খালি ওয়ান, ইন্টু ইউ টু হচ্ছে হাফ, ইউ ওয়ান ইউ টু এখান থেকে নিচ্ছি, তাহলে গুণ করলে আসতেছে হচ্ছে রুট থ্রি প্লাস হাফ। সেম অ্যান্সার, আর একটু সহজে এসে পড়লো যদি এটাকে একটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে পারি, লিমিট টিমিটের ঝামেলা যাওয়া লাগতেছে না। আর এইখানে ডিফারেন্সিয়েট করে ফেলার পর যেহেতু এস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেওয়ার পর যেহেতু কোনো এস আর থাকতেছে না, তাই এস ইকুয়ালস টু জিরো বসানোর জায়গাও থাকতেছে না, ইট ডাজন্ট ম্যাটার এনিমোর। বাট আমি মূলত এখানেও থামতে চাই না, আমি এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে একটা অল্টারনেট এক্সপ্রেশন এই সেম জিনিসটারই, ডি ইউ এফ এট এক্স নট ওয়াই নট। আপনারা যদি একটু ভালো করে অবজার্ভ করেন, এই লোকটা আর এই লোকটাকে কম্পোনেন্ট ধরে যদি আমি একটা ভেক্টর বানাই, দ্যাট ইজ এফ এক্স এট এক্স নট ওয়াই নট এর সাথে আই দিয়ে, আর এফ ওয়াই এট এক্স নট ওয়াই নট এর সাথে জে দিয়ে, এইটার সাথে যদি আমি ডট করে দিই খালি ইউ ভেক্টর, যেটা কিনা ইউ ওয়ান আই প্লাস ইউ টু জে,
তাহলেই এই রেজাল্টটা এসে পড়তেছে। সো দিস ক্যান বি অ্যানাদার অল্টারনেট এক্সপ্রেশন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এই এক্সপ্রেশনে আমি ব্র্যাকেটের ভিতরের লোকটাকে নিয়ে ইন্টারেস্টেড। হ্যাঁ, এই ব্র্যাকেটের ভিতরে লোকটার চেহারাটা কেমন একটু দেখেন। প্রত্যেকটা ডিরেকশন বরাবর পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে সেটাকেই কম্পোনেন্ট হিসেবে ধরে নতুন একটা ভেক্টর বানাইছি। ফর নাও আমি এই লোকটার একটা শর্ট নোটেশন দিতে চাই। হ্যাঁ, শর্ট নোটেশনটা হচ্ছে ফর সাম উইয়ার্ড রিজন আমার কাছে মনে হলো আমি এই নোটেশনটা দিতে চাই। তাহলে দেখেন ব্যাপারটা কি দাঁড়াইলো। ইউ বরাবর এফ ফাংশনের এক্স নট ওয়াই নট পয়েন্টে partial directional derivative equals to some vector quantity calculated at x naught y naught with dot product u, যেখানে u একটা ইউনিট ভেক্টর। কোন একটা ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর, আমি অন্য একটা আলোচনা চলেছি, ধরা যাক এটা একটা ইউনিট ভেক্টর u, এনি ভেক্টর a, তার যদি ইউ ইউনিট ভেক্টর বরাবর ডট প্রোডাক্ট নিই আমরা, তাহলে পাই হচ্ছে ওই সেম ভেক্টরটারই ইউ বরাবর কম্পোনেন্ট। তার আমরা চিন্তা করতে পারি এইটা একটা ম্যাজিক্যাল ভেক্টর, যেই ভেক্টরের এনি ডিরেকশন বরাবর কম্পোনেন্ট নিলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে ওই ডিরেকশন বরাবর ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে এটা ইটসেলফ সাম কাইন্ড অফ জেনারেল একটা ডেরিভেটিভের মতো করে ওয়ার্ক করতেছে। জাস্ট ডিরেকশন দিয়ে আমি ডট করে দিতেছি, আমি ডিরেকশনাল ডেরিভেটিভ পেয়ে যেতেছি। সো এক্স নট ওয়াই নট পয়েন্টে এইটা সাম কাইন্ড অফ ডেরিভেটিভ। হ্যাঁ, এই লোকের একটা নাম আছে, এই লোকের নাম আমরা দিই হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন আপনি যদি একটু টু ডাইমেনশনাল কেসে আমরা যদি ব্যাক করি, এখানে কোথাও একটু বুঝাই, উপরের গ্রাফটা মুছে দিই। টু ডাইমেনশনাল কেসে এরকম একটা গ্রাফ যদি থাকে, আমরা কোন একটা পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করে স্লোপ নেই, যার আরেকটা নাম হচ্ছে ওই পয়েন্টের ডেরিভেটিভ, এই লোকেরই কিন্তু একটা অল্টারনেট নেম হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে স্লোপের একটা কাইন্ড অফ সিনোনিমের মতো। গ্রেডিয়েন্ট শব্দটার অর্থ স্লোপ শব্দটার অর্থের মতোই মিনিং ক্যারি করে, রেট অফ চেঞ্জের মতো একটা মিনিং ক্যারি করে, তারা ভেরি ক্লোজ মিনিং আর কি। সো কোন একটা পয়েন্টে সিঙ্গেল ডাইমেনশনের ক্ষেত্রে, দ্যাট ইজ ওয়ান ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে, 2D প্লটে কোন একটা পয়েন্টের গ্রেডিয়েন্ট লিটারালি ওই পয়েন্টে ফাংশনটা ট্যানজেন্ট স্লোপ বা ওই পয়েন্টের রেট অফ চেঞ্জ। তাহলে ওই অর্থে এটা কিভাবে ব্যাপারটা চিন্তা করেন, আপনি যদি এখানে টু ভ্যারিয়েবল চিন্তা না করে সিঙ্গেল ভ্যারিয়েবল চিন্তা করেন, তাহলে আমি একটু অ্যানালজিটা দেখাই ফেলতেছি ডানে, যে আপনি সিঙ্গেল ডাইমেনশন চিন্তা করতেছেন। সিঙ্গেল ডাইমেনশন চিন্তা করলে এই ইউটা মিনিংলেস, আমার এখানে একটাই মাত্র ডিরেকশন। সো এই ইউটা আর নাই লিখি, খালি এক্স ভ্যারিয়েবল বৃদ্ধির হার এফ ফাংশনের এক্স নট পয়েন্টে। তাহলে এইখানে এই যে চেইন রুলটা আসবে, এই চেইন রুলটা তখন সিঙ্গেল একটা ডেল এফ বাই ডেল এক্স আর ডিএফ বাই ডিএক্স তখন একই মিনিং, তাও কথার কথা একটু লিখলাম ডিএক্স বাই ডিএস। সো টেকনিক্যালি স্পিকিং ডেল এফ বাই ডেল এক্সটা আসলে ডিএফ বাই ডিএক্স, আর ডিএক্স বাই ডিএসটা হচ্ছে এই ইউ ওয়ানটা, যেটা হচ্ছে এখন আমি যেহেতু একটা মাত্র ডিরেকশন যাচ্ছি, ইউ ভেক্টরটা হচ্ছে ওয়ান, মানে ইউ ওয়ানটা হচ্ছে এক্স এক্সিস বরাবর একক ভেক্টর, সেটা জাস্ট ওয়ান। সো দিস ইজ জাস্ট ডিএফ বাই ডিএক্স। তার মানে গ্রেডিয়েন্ট সিঙ্গেল ডাইমেনশনের ক্ষেত্রে বা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে লিটারালি ডেরিভেটিভ, কিন্তু টু ডাইমেনশনের ক্ষেত্রে ডেরিভেটিভকে আমরা মাল্টিপল ওয়েতে জেনারেলাইজ করছি, পার্শিয়াল ডেরিভেটিভে গেছি, টোটাল ডেরিভেটিভে গেছি, যেটাকে আমরা গত ক্লাসে ডিফারেন্সিয়াল নাম দিয়েছি, এখন আবার গ্রেডিয়েন্ট নামে আরেক সেন্সে যাচ্ছি। সো জেনারেলাইজেশন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে হচ্ছে। এই যে গ্রেডিয়েন্টটা, একে আমরা এখন আরেকটু কাটাছেড়া করব, ও আর কি কি মিন করে, ওর কি আর কোনো মিনিং হয় কিনা, নাকি শুধুই এক ধরনের অ্যাবস্ট্রাক্ট জেনারেলাইজড আইডিয়া, নাকি ওর কোনো জিওমেট্রিক মিনিংও আসে বা ফিজিক্যাল মিনিংও আসে, আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আরেকবার একটু ওই নোটেশনটা লিখতে চাই। এফ এক্স নট ওয়াই নট পয়েন্টে এইটাকে আমরা ডিফাইন করতেছি, তার মানে এই ম্যাজিক ভেক্টর গ্রেডিয়েন্ট ভেক্টর, তার সাথে ডট করতেছি ইউ, যেটা কিনা ইউনিট ভেক্টর। এটাকে যদি এ ডট বি এর এ বি কস থিটা ফরম্যাটে চলে যায়, তাহলে আসতে হচ্ছে নর্ম অফ গ্রেডিয়েন্ট অ্যাট এক্স নট ওয়াই নট ইন্টু নর্ম অফ ইউ ভেক্টর, যেটা কিনা ওয়ান আমি লিখলাম না, ইন্টু কস থিটা। তাহলে কস থিটার এই থিটাটার পরিচয় কি, থিটাটা হচ্ছে ইউ ভেক্টরের সাথে
আমার এই গ্রেডিয়েন্ট ভেক্টরের মধ্যের অ্যাঙ্গেল। এখন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে এই যে আমার এই কোয়ান্টিটিটা থিটার কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাইজ হয়? 0। 0। সো যদি একদম ইউ বরাবরই আমি চুজ করি, মানে গ্রেডিয়েন্টটা যদি ইউ বরাবর কখনো থাকে, তখন হচ্ছে থিটার ভ্যালুটা 0 হয় এবং এই ভ্যালুটা 1 হয়ে যেটা ম্যাক্সিমাইজড হয়। এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং জিওমেট্রিক মিনিং পাইতে পারি গ্রেডিয়েন্টের। সেটা হচ্ছে এমন একটা সারফেস আপনি চুজ করেন, এই সারফেসের উপর একটা পয়েন্ট চুজ করেন, এই পয়েন্ট থেকে ইনফাইনাইটলি মেনি ডিরেকশনে যাওয়া যেতে পারে। সেই ইনফাইনাইটলি মেনি ডিরেকশনের মধ্যে যেই ডিরেকশন বরাবর গেলে ওর রেট অফ চেঞ্জটা হাইয়েস্ট হবে, সেই ডিরেকশন বরাবর রেট অফ চেঞ্জটাকেই আমি এই ভেক্টর হিসেবে ডিনোট করে দিতে পারি। সো ইউ হিসাবে যদি আমি চুজ করি এমন ডিরেকশন যেই ডিরেকশনে হচ্ছে থিটাটা 0 হয়ে যায়, সেইটাই হচ্ছে আমাদের এই ভেক্টরটার ডিরেকশন। এবং সেই ডিরেকশনটাই ওই ডিরেকশন যখন কিনা আমাদের এই ভেক্টরটা ম্যাক্সিমাইজ হয়। তার মানে আমি ডিক্লেয়ার করতে পারি অ্যাজ এ স্টেটমেন্ট যে আমি আর লিখে না দিই যে, আচ্ছা শর্টকাটে লিখে দিই যে দিস direction of gradient of f at x0 y0 point is the direction towards which rate of change of f of xy is maximum at x0 y0, and that maximum rate of change of f at x0 y0 is just magnitude of that vector. So মানে এবং দিকে এই ভেক্টরটা ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ দ্য ফাংশন এফ বুঝায় এট সাম পয়েন্ট x0 পয়েন্ট। এটাকে ফিজিক্যালি কিভাবে একটু উদাহরণ দিয়ে ইন্টারপ্রেট করতে পারি? ধরেন এটা আমাদের রুম, আমরা এই রুমে ক্লাস করতেছি। রুমের এই ওয়ালে একটা এয়ার কন্ডিশনার লাগানো আছে। সেখান সেই এসিটা মাত্র ছাড়া হয়েছে, এখন গরমের দিন মনে করেন। সো বাতাস বের হওয়া শুরু হয়েছে, এন্ড ধরেন 5 মিনিট গেছে। 5 মিনিট এমন একটা টাইম যেই টাইমের মধ্যে পুরা রুম ঠান্ডা হয় নাই, কিন্তু কোথাও কোথাও অনেক ঠান্ডা হয়ে গেছে। সো রুমের এক এক পয়েন্টে আমি যদি টেম্পারেচারকে একটা ফাংশন চিন্তা করি অ্যাজ এক্স ওয়াই জেড, ওর কোঅর্ডিনেট, ধরেন এটা রুমের কর্নার পয়েন্ট, আমি এক্সিস সিস্টেম একটা বানায় ফেলছি রুমের ওয়ালের এজ গুলাকে দিয়ে। তাহলে টেম্পারেচার স্পেসের একটা ফাংশন, তার মানে দিস ইজ এ স্কেলার ফাংশন, কারণ সে এক্স ওয়াই জেড এর স্পেসের একটা পয়েন্টের কোঅর্ডিনেট ইনপুট নিয়ে আউটপুটটা দেয় হচ্ছে স্কেলার ভ্যালু। যদি আউটপুট একটা ভেক্টর ভ্যালু হইতো তাহলে এটা ভেক্টর ফাংশন বলতাম। যেমন ইলেকট্রিক ফিল্ড, ফোর্স, এরাও স্পেসের ফাংশন, দ্যাট ইজ কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেটের ফাংশন, কিন্তু এরা ভেক্টর ভ্যালু প্রডিউস করে। সো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর ফাংশন, টেম্পারেচার একটা স্কেলার ফাংশন। সো এই পয়েন্ট থেকে এটা একদম, ধরেন আমি এসির হাইট বরাবর আমি এই পয়েন্টটা নিচ্ছি। লাইকলি কোন ডিরেকশন, যে ডিরেকশন বরাবর টেম্পারেচার রেট অফ চেঞ্জটা সবচেয়ে বেশি, খুব সম্ভবত এটা এই ডিরেকশনটা হওয়া উচিত। কারণ এখান থেকে যে বাতাসগুলো বের হচ্ছে, আহ, আমি এখানে হাইটটা একটু ডিফারেন্ট রেখে ফেলছি, বুঝে না, ধরে নেন এটা সেম হাইট। এই প্যারাল ফ্লোরের প্যারালালে মনে করেন বাতাস আসতেছে, তো বাতাস যত দূরত্ব বেশি তত ওই পয়েন্টকে কম ইনফ্লুয়েন্স করতে পারছে। সো এই এসি থেকে দূরতম কর্নার গুলা সবচেয়ে গরম হয়ে আছে, আর এসির ক্লোজেস্ট পয়েন্ট গুলা হচ্ছে আহ, ঠান্ডা হয়ে গেছে এই 5 মিনিটে। সো মোস্ট লাইকলি ডিরেকশন হচ্ছে এই পয়েন্টে একদম হরাইজন্টালি এই বরাবর যদি আগাই, আমি টেম্পারেচার রেট অফ চেঞ্জটা হাইয়েস্ট পাবো। এখন একটা প্যারালাল কোয়েশ্চেন হচ্ছে, এইখানে যদি আমি ম্যাক্সিমাম না চেয়ে মিনিমাম চাইতাম, তাহলে উত্তর কি হইতো? উত্তর হইতো সিম্পলি এই লোকের নেগেটিভ। কারণ
এই ডিরেকশনে যদি হাইয়েস্ট পজিটিভ রেটে চেঞ্জ হয় তাহলে এই ডিরেকশনে হাইয়েস্ট নেগেটিভ রেটে চেঞ্জ হবে, তার মানে গ্রেডিয়েন্টের অপোজিট দিকটাই হচ্ছে মিনিমাম রেট অফ চেঞ্জের দিক ইন ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। সো এখন যদি আপনি একটা র্যান্ডম পয়েন্টে, তার মানে এই যে আপনি এই পয়েন্টে আছেন, এই পয়েন্ট থেকে সব দিকে ইনফাইনাইটলি মেনি ডিরেকশন বরাবর মুভ করতে পারতেন। রুম যেহেতু সব জায়গায় এখনো ইকুয়ালি ঠান্ডা হয়নি, ইনফ্যাক্ট কোনো রুমই খুব সম্ভবত একদম মাইক্রো স্কেলে চিন্তা করলে কোনো এয়ার কুলার মানে এয়ার কন্ডিশন রুমই যদি মানে অসীম যদি 10 ঘন্টা এসি চালা রাখেন, এভরি পয়েন্ট এক্স্যাক্টলি 10 টু দি পাওয়ার হান্ড্রেডস অফ ডিজিটস পর্যন্ত, মানে হান্ড্রেডস অফ ডিজিট, দশমিকের পর হান্ড্রেডস অফ ডিজিটস পর্যন্ত সেম টেম্পারেচার দেখাবে, এটা আসলে হাইলি আনলাইকলি। অনেক ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, এয়ার ফ্লো হ্যান ত্যান। হ্যাঁ, তারপরও আমরা যদি ধরে নিই যে রাফলি অনেকক্ষণ পাস হয়ে গেলে সেম টেম্পারেচার হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা মাত্র 5 মিনিট আগে এসি ছাড়ছি, সো এক এক ডিরেকশনে গেলে আমার টেম্পারেচার চেঞ্জ হবে ফর শিওর, এবং চেঞ্জটা এক এক ডিরেকশনে এক এক রকম হবে। এর মধ্যে যেই ডিরেকশন বরাবর মুভ করলে হাইয়েস্ট রেট অফ চেঞ্জ হবে টেম্পারেচারের, সেই ডিরেকশন বরাবর হচ্ছে আমার ওই পয়েন্টের টেম্পারেচারের গ্রেডিয়েন্টের দিক, এবং ওই বরাবর ম্যাগনিটিউডটা হচ্ছে টেম্পারেচারের ম্যাগনিটিউড, গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউড, রেট অফ চেঞ্জ, হ্যাঁ গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউড। সো দিস ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ গ্রেডিয়েন্ট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এখন গ্রেডিয়েন্টকে আপনি আরো এক্সটেন্ড করতে পারেন। গ্রেডিয়েন্ট অফ এফ এট x1 y x2 এটসেট্রা আপ টু xn, n ভ্যারিয়েবলের গ্রেডিয়েন্টও পসিবল। এটা একটা ভেক্টর যেটা এফ এক্স ওয়ান, হ্যাঁ এই পুরা জিনিসটার নাম দিলাম আর ভেক্টর। তাহলে এফ এক্স ওয়ান এট আর, এফ এক্স টু এট আর, সো এভরি পার্শিয়াল ডেরিভেটিভকে পাশাপাশি লিখে যদি একটা ভেক্টর ফর্ম করি, তাহলে সেটাই ওই আর পয়েন্টে গ্রেডিয়েন্ট এক্সপ্রেস করবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন প্লিজ। স্যার আগের স্লাইডটাই। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ স্যার। ওকে, একটা সিলি অঙ্ক একটু করি, যেহেতু নতুন একটা কোয়ান্টিটি ডিফাইন করছি। সো এক্সাম্পল প্রবলেম, let f of xy equal to x square e to the power y. Find the maximum value of a directional derivative at -2, 0 and find the unit vector in the direction in which the maximum value occurs. আচ্ছা, আপনারা এখন পর্যন্ত ইন্টারনেটের কোনো ফ্ল্যাকচুয়েশন বা ডিস্টরশন কিছু পাননি তো না? নো স্যার। ওকে, তো নাম মানে এটা জাস্ট নিউমেরিক্যাল ক্যালকুলেশন, একটা সিলি প্রবলেম, কারণ ডিরেকশন দিয়ে ইট ইজ -2, 0। হ্যাঁ, -2, 0 পয়েন্টে যেই ডিরেকশনে ম্যাক্সিমাম ভ্যালু হয় ডিরেকশনাল ডেরিভেটিভ, মানে গ্রেডিয়েন্ট বের করতে বলছে সোজা কথা। সো গ্রেডিয়েন্ট অফ এফ এট এক্স ওয়াই আগে বের করি। সো আগে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিব, তাহলে 2x e টু দি পাওয়ার y। এরপর y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিব, x স্কয়ার e টু দি পাওয়ার y। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট এট এনি পয়েন্ট। আমার লাগবে হচ্ছে গ্রেডিয়েন্ট এট -2, 0। সো y এর ভ্যালু 0 বসালে আসলে e টু দি পাওয়ার 0 সব জায়গায় 1 হয়, এটা নিয়ে আর বদার না হই। x এর ভ্যালু -2 বসালে -4, 4। সো আমার লাগবে হচ্ছে, প্রথমে প্রশ্ন করছে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিরেকশনাল ডেরিভেটিভ, তার মানে প্রথমে আমার
ফার্স্ট লাগবে এই অ্যান্সারটা, এটা হচ্ছে √(-4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার which is just 4√2। এটা হচ্ছে প্রথম টুকুর অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে একটা ইউনিট ভেক্টর লাগবে, যে ইউনিট ভেক্টর বরাবর এই ম্যাক্সিমাম ভ্যালুটা হয়, সেটা হচ্ছে সিম্পলি গ্রেডিয়েন্ট বরাবর ইউনিট ভেক্টর। সো এই লোককে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলেই চলতেছে। উপরের ভেক্টরটাও রেডি আছে, নিচে ম্যাগনিটিউডটাও রেডি আছে। সো -4, 4 কে ডিভাইড করব 4√2 দিয়ে, আসতেছে হচ্ছে -1/√2, 1/√2। সো লিটারালি এই ডিরেকশন বরাবর। সো দিস ইজ দ্য সেকেন্ড অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে বলবেন, একদম সিলি প্রবলেম, জাস্ট জিনিসটা কি একটু একটা অঙ্ক দিয়ে দেখার জন্য। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলবেন। আচ্ছা, এখন আমরা একটা জিনিস নিয়ে একটু দেখবো যে গ্রেডিয়েন্ট অফ at a point on a surface, এটা কিছু এক্সেপশনাল কিছু ডিনোট করে কিনা। ধরা যাক কোন একটা সারফেস এমন আছে, তার উপর এরকম একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x0, y0, z0। আচ্ছা, সারফেসের ইকুয়েশন হচ্ছে f of x, y, z equals to 0। আচ্ছা, আমি এই সারফেসের ইকুয়েশন, এইটা তো এই সারফেসের উপর এভরি পয়েন্টের জন্য সত্য। আমি এটা বোথ সাইড এখন পার্শিয়াল, আমি ধরা যাক আমার, মানে বেসিক্যালি আমি, মানে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন না দিলেও চলে, আমি তাও দিয়ে দিই। ধরা যাক আমার মন চাইছে আমি সারফেসের গায়ে একটা কার্ভ ড্র করছি, যে কার্ভটা আমার এই পয়েন্টের থ্রুতে যায়। এখন এই কার্ভের উপর এভরি পয়েন্ট সারফেসের ইকুয়েশনকেও স্যাটিসফাই করে। এখন এই কার্ভটা ধরেন সিঙ্গেল প্যারামিটার একটা কার্ভ, হ্যাঁ, তাহলে এই কার্ভের প্যারামেট্রিক ইকুয়েশন মনে করেন x equals to x of s, y equals to y of s, z equals to z of s। s এর এভরি পসিবল প্যারামেট্রিক ভ্যালুর জন্য আমি যে x, y, z পাচ্ছি, তারাই কার্ভের উপর পয়েন্ট, বা তারাই সারফেসের উপর পয়েন্ট। ইন দ্যাট সেন্স আমি বলতে পারি যে ওই s এর যে কোনো ভ্যালুর জন্য x of s, y of s, z of s যদি আমি এই ফাংশনে বসায় দেই, তাহলে ইকুয়েশনটাকে সিদ্ধ করবে। আমি এখন এই ইকুয়েশনে বোথ সাইড s এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। চেইন রুল আমাদের জানা আছে, del f by del x dx by ds, del f by del y dy by ds, del f by del z। পার্শিয়াল ডেরিভেটিভের ভিডিওটা যারা এখনো দেখেন নাই, কাইন্ডলি দেখে নিবেন। এখানে আমরা এইভাবে কেন পার্শিয়াল ডিফারেন্স, মানে চেইন রুলটা এরকম কেন, সেটার পুরো ব্যাখ্যাটা ওখানে পাবেন। বাই ds ইকুয়ালস টু 0। এখন আমি এইটাকে লিখতে পারি del f by del x I, del f by del y j, del f by del z k। এই ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করতেছি, dx by ds I, dy by ds j, dz by ds k। এই ডট প্রোডাক্টটা আকারে লিখে ফেলতে পারি খুব সহজেই। এই দুইটা লোককেই আমি চিনি, ফরচুনেটলি। এই লোকটাকেও চিনি, এই লোকটাকেও চিনি। প্রথম লোকটা কে, কেউ বলতে পারতেছেন? এইমাত্র যাকে পেলাম, গ্রেডিয়েন্ট। দ্বিতীয় লোকটাকে, আমার যদি আমি চিন্তা করি আর ভেক্টর ইকুয়েশন ইন টার্মস অফ এস হচ্ছে এক্স, এক্স এস কমা ওয়াই এস কমা জেড এস, তাহলে এটা একটা স্পেস কার্ভের ভেক্টর ইকুয়েশন। এই ভেক্টরটাকে ডিফারেন্সিয়েট করলে এই লোকটা আসে, তার মানে এইটা আসলে আর ড্যাশ।
dr বাই ds অথবা ইন আদার ওয়ার্ডস r ড্যাশ, এদের ডট প্রোডাক্ট হচ্ছে 0। এখন কেউ একটু মনে করে বলতে পারবেন আমাদের ভেক্টর ক্যালকুলাস যখন পড়ছি এই কোর্সের শুরুতে, r ড্যাশের ডিরেকশনটা কোন ডিরেকশন বরাবর হয়? rs যদি Tangent. একটা এক্স্যাক্টলি rs যদি একটা ভেক্টর হয়, একটা কার্ভের ভেক্টর ইকুয়েশন, তাহলে ওর কোন একটা পয়েন্ট এস এ আর ড্যাশ এস ট্যানজেন্ট বরাবর হয়। তাহলে আপনি দেখেন এই গ্রেডিয়েন্ট এক্স নট ওয়াই নট জেড নট পয়েন্টের গ্রেডিয়েন্ট, আচ্ছা আমি পয়েন্টটা লিখি, এটা আসলে এক্স নট ওয়াই নট জেড নট পয়েন্টের গ্রেডিয়েন্ট, এইটার সাথে আর ড্যাশ at s বা ইন আদার ওয়ার্ডস এক্স এস ওয়াই এস জেড এস, তাহলে টেকনিক্যালি স্পিকিং আমি আসলে ট্যানজেন্ট ভেক্টর মিন করতেছি। ট্যানজেন্ট ভেক্টর নাম আমি দিলাম সে টি, ট্যানজেন্ট ভেক্টর এট দ্য পয়েন্ট এক্স নট ওয়াই নট জেড নট, এটা লিখলেই হয়ে যাচ্ছে। এইটা 0, তার মানে এক্স নট ওয়াই নট জেড নট পয়েন্টে গ্রেডিয়েন্ট ফাংশন অ্যাজ এ ভেক্টর অলওয়েজ ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার। তাহলে আগের পেজে আমি যে ড্রয়িংটা করে আসছি, এখানে আমি এখন এই জায়গায় ট্যানজেন্টকে, এই জায়গায় ট্যানজেন্ট হচ্ছে এরকম একটা দেখতে কিছু একটা ট্যানজেন্ট হবে, যেটা অ্যাজ এ লাইন, নট জাস্ট এই কার্ভের ট্যানজেন্ট, এই স্ফেরিক্যাল শেপের আমি যে শেপটা ড্র করছি সেই সারফেসেও ট্যানজেন্ট। বাট এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, এই কার্ভটা আরবিট্রারি ছিল, আমি এখন সম্পূর্ণ অন্য একটা কার্ভ নিই, সে ফর এক্সাম্পল আমি এই পয়েন্টের থ্রুতে আরেকটা কার্ভ নিই, সেই কার্ভের ইকুয়েশন মনে করেন এক্স অফ এস ওয়ান, ওয়াই অফ এস ওয়ান, জেড অফ এস ওয়ান, এস ওয়ান আরেকটা প্যারামিটার, এক্স ওয়াই জেড আরেকটা ডিফারেন্ট ফাংশন অফ এস ওয়ান, তাদের জন্য তো এই সেম ক্যালকুলেশনটা সত্য এবং এই সেম রেজাল্টটাই ফাইনালি আসবে, হুইচ মিনস আমার এই প্রুফের বা হোয়াট এভার আই ডেভেলপ সেইটার প্রসেসের কোথাও এই কার্ভটা কোন কার্ভটা, স্ফিয়ারের গায়ে ড্র করা কোন কার্ভটা নিয়ে কথা বলছি সেইটাকে আমি স্পেসিফিক তার উপর ডিপেন্ড করাই নেই, এটা আরবিট্রারিলি চোজেন, হুইচ মিনস এই এক্স নট ওয়াই নট জেড নট এর থ্রুতে যেই কার্ভই আমি ড্র করি না কেন, তার যেই ট্যানজেন্টটাই আসুক না কেন, সেই ট্যানজেন্টের উপর গ্রেডিয়েন্টটা পারপেন্ডিকুলার হবে। ইন আদার ওয়ার্ডস, এই এক্স নট ওয়াই নট জেড নট পয়েন্টে এভরি পসিবল ট্যানজেন্ট লাইন যদি ড্র করি, তারা মিলে একটা প্লেনের উপর থাকবে, সেই প্লেনটাই হচ্ছে ট্যানজেন্ট প্লেন, সেই ট্যানজেন্ট প্লেনের উপর গ্রেডিয়েন্ট অলওয়েজ নর্মাল হবে। অ্যান্ড ফাইনালি আরো রিফাইন করি আমার কথাকে, এই সারফেসের উপর এক্স নট ওয়াই নট জেড নট পয়েন্টে গ্রেডিয়েন্টটা পারপেন্ডিকুলার। পৃথিবীর যে কোনো সারফেসে ওই কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হওয়া লাগবে, ম্যাথমেটিক্সে আমরা এইসব নিয়ে বদার্ট হই, ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমরা ধরে নিই। এখন আপনি যদি এমন একটা সারফেস নেন যে সারফেস ধরেন আপনি কোনটা নিচ্ছেন, আপনার পছন্দের বিন্দু হচ্ছে এই কর্নার পয়েন্টটা, সেখানে আপনি যদি এইসব সেম আইডিয়া গুলো অ্যাপ্লাই করতে চান, আমরা কট খেয়ে যাবো। আমরা ওই জিনিসগুলোকে উজ্জ্বল রাখছি, আমরা ধরে নিচ্ছি যে আমরা ভদ্রসদ্র সারফেসের ভদ্রসদ্র পয়েন্টস নিয়ে ডিল করতেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এরকম একটা পয়েন্ট যদি আমি একটা সারফেসে নেই, সেখানে যদি আমি একটা ট্যানজেন্ট প্লেন ড্র করতে পারি, বেয়াদব পয়েন্ট যদি না হয়, কর্নার পয়েন্ট যদি না হয়, সেই ট্যানজেন্ট প্লেনের উপর যেহেতু আমার গ্রেডিয়েন্টটা নর্মাল, তার মানে গ্রেডিয়েন্টটা আসলে সারফেসের উপর ওই পয়েন্টে নর্মাল। সো আমার কথার কনক্লুশন হচ্ছে, ফর, আমি যদি একটু ফর্মালি লিখতে চাই, ফর এনি গুড সারফেস, গুড সারফেস মানে ওই যে ডিসকন্টিনিউটি নাই হ্যান ত্যান, এফ স্যার অফ, এই সারফেসটা কি একটা এই সারফেসটা কি? এই সারফেসটা কি একটা থ্রিডি ফিল্ডের কন্ট্রোল প্লেন হিসেবে, কন্ট্রোল বা কনস্ট্যান্ট সারফেস হিসেবে কল্পনা করার পরে সেই ফিল্ডটার গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে, কারণ এখানে তো আপনার কথাটা একটু মানে বাউন্স করতেছে কাইন্ড অফ, একটু ধীরে বলবেন। এই সারফেসটা, যে এই সারফেসটাকে একটা থ্রিডি ফাংশনের একটা লেভেল সারফেস দিয়ে তারপর সেই থ্রিডি ফাংশনটার গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে। এইভাবে আপনি চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করতেই পারেন ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই এর একটা 4 ডাইমেনশনাল, মানে এটা তো ডিপেন্ডেন্ট সহ এটা 4 ডাইমেনশনাল একটা অবজেক্ট, রাইট? সি ভ্যারিয়েবল ফাংশন ড্র করতে 4 ডাইমেনশন লাগে, জি ওর একটা লেভেল সারফেস আপনি নিতেই পারেন, ডাব্লিউ কে কনস্ট্যান্ট ধরেছে কে, দেন আপনি ডিফারেন্সিয়েট করলে সেম রেজাল্ট পাবেন। So আপনি এভাবে ইমাজিন করতেই পারেন এই সারফেসটা কোনো একটা 4 ডাইমেনশনাল সারফেসের 4D ভার্সন যে আছে, তার একটা লেভেল সারফেস, সেই লেভেল সারফেস নিয়ে আমরা কথা বলছি, এটা আপনি চিন্তা করতেই পারেন।
এটা চিন্তা না করলেও চলতেছে, এটার উপর ডিপেন্ড না করে আমরা ডিফাইন করতে পারতেছি। আমি কি বুঝতে পারছি? তো যদি এভাবে চিন্তা না করি তাহলে গ্রেডিয়েন্ট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কারণ গ্রেডিয়েন্টে তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে আমরা ডিফাইন করছিলাম। এখানে তো আমি ক্লিয়ার না অ্যাকচুয়ালি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনটা একবার বলেন, গ্রেডিয়েন্ট আমরা ডিফাইন করছিলাম তখন দুটো এক্স ওয়াই দিয়ে যখন ডিফাইন করছিলাম তখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল। হ্যাঁ। এখানে যদি আমরা থ্রি ডি তেই চিন্তা করি, তিনটা, একটা তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তিনটা দিয়ে যে আমরা কিভাবে করলাম? আমরা গ্রেডিয়েন্ট যখন ডিফাইন করছি এনি এন ভ্যারিয়েবলের জন্য করছি, প্রথম কথা হচ্ছে এটা। আমরা এখানে সেই n ইকুয়ালস টু 3 চুজ করে একটা ফাংশন নিয়ে ইমাজিন করতেছি। হ্যাঁ, সো আমাদের এখন, আপনি যদি এটা কোন ফিল্ডের গ্রেডিয়েন্ট, মানে আমি এই জন্যই তো বললাম যে এটা অরিজিনালি এভাবে ভাবতে হচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা সারফেস দিয়ে কাজ চালাই ফেলছি। কিন্তু আপনি যদি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অ্যাড করতে চান, আপনি অবশ্যই পারেন। টেম্পারেচার যখন এরকম, এখানে ধরেন টেম্পারেচার যখন ছিল, হয়ে গেল। টেম্পারেচার এক্সাম্পলটা কোথায় দিলাম? হুম, টেম্পারেচার এক্সাম্পলটাই চিন্তা করেন। আপনি যদি সার্ফ মানে ড্রয়িং হিসাবে জিওমেট্রিক্যালি কারেক্টলি চিন্তা করতে চান, তাহলে মেবি এই টেম্পারেচারটা এমন একটা ফাংশন ডাব্লিউ, যে কিনা সাম এক্স ওয়াই জেড এর ফাংশন। আমরা আঁকতে পারি না, কিন্তু ধরেন 4 ডাইমেনশনে একে আমি প্লট করছি। সেই প্লটে আমি ডাব্লিউ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ধরে একটা লেভেল সারফেস নিচ্ছি। সেই সারফেসের ট্যানজেন্ট প্ল্যান নিয়ে আমরা ডিল করতেছি। জি এখানকার স্যার। আইডিয়াটা এটা। বাট ওইটার হেল্প ছাড়া এই কাজটা, আপনি যদি এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা জোর করে জানতেই চান তখন সেটা আসতেছে, কিন্তু এটার হেল্প ছাড়া গ্রেডিয়েন্টকে জাস্ট একটা অ্যালজেব্রাইক ফাংশন হিসেবে যদি ট্রিট করেন উইদাউট ফিজিক্যাল মিনিং, তাহলে এই ডিরাইভেশনটা করতে তো কোথাও আমাদের অসুবিধা হচ্ছে না, আমরা তো কোথাও আটকাচ্ছি না। অ্যাবস্ট্রাক্টলি যদি আমরা জাস্ট অ্যালজেব্রা করি, এই জি জন্য স্যার। আমি হচ্ছে লেভেল সারফেসের ঝামেলা যাইনি, আমি হচ্ছে সাম সারফেস সেটা নিয়ে কাজ করছি। এখন আপনি এটাকে কোনো না কোনো এরকম একটা ওই এই ডাব্লিউ সমান পি অফ এক্স ওয়াই জেড এর মতো কোনো না কোনো একটা 4 ডাইমেনশনাল সারফেসের 4 ডাইমেনশনাল ভার্সন কেউ, মানে সারফেসের ওয়ান স্টেপ জেনারেলাইজেশন একটা 4D অবজেক্টের লেভেল সারফেস হিসাবে চিন্তা করে এইটা ওয়ান অফ দোজ লেভেল সারফেস হিসাবে চিন্তা করতেই পারেন। আমি চেষ্টা করছি আমার প্রসিডিওরটাকে ওই লেভেল সারফেসের আইডিয়ার উপর ডিপেন্ডেন্ট না রাখা। বাট আপনি কি আমার সাথে কমিউনিকেশনটা শেষ করতে পারছেন কিনা? আপনি আর আমি কি এক পেজে জি আসতে স্যার। পারছি কিনা? ওকে। জি স্যার। ওকে, ফর এনি গুড সারফেস, গুড সারফেস বলতে আমি মিন করতেছি হচ্ছে আম, আমার সব ঝামেলা মুক্ত, মানে যেই যেই ঝামেলা থাকলে গ্রেডিয়েন্ট বের করা যায় না সেই ঝামেলার কোনোটা নাই, কোনোটা গুড এফ অফ এ ফর দিস সারফেস দা the gradient at x নট y নট z নট, যেখানে এইটাও হচ্ছে একটা গুড পয়েন্ট। গুড পয়েন্ট বলতে কি মিন করছি বুঝে নিয়েন, which is denoted by this guy is a vector normal to f of x y z equals to 0 at x নট y নট z নট। সো যে কোনো সারফেসের ইকুয়েশন দেওয়া হোক না কেন, তার উপর যে কোনো একটা পয়েন্ট দেওয়া হোক না কেন, ওই পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করবেন, সেটা এমন একটা ভেক্টর হবে যেটা ওই ওই পয়েন্টে ওই সারফেসের উপর পারপেন্ডিকুলার। আপনি কোন একটা স্ফিয়ার বা নোন অবজেক্ট এটসেট্রা এইসব নিয়ে ক্যালকুলেট করেও দেখতে পাই। আচ্ছা, আমরা একটা সার্কেল দিয়েই দেখি। হ্যাঁ, আমরা তো সারফেস বলছি, বাট সার্কেলের জন্য এটা সত্য হবে। সার্কেলের উপর ধরেন আমার পয়েন্ট হচ্ছে 1,0, তাহলে সার্কেলের ইকুয়েশন আমরা ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এক পাশে নিয়ে আসি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। একজন যেহেতু লেভেল সারফেসের আইডিয়াতে চলেই আসছে, সেহেতু আহ এক পাশে আনাটা যা জরুরি না এটা আপনারা বুঝে গেছেন আশা করি, তা আমি ভদ্রতা করে এক পাশে নিয়ে আসলাম। তো এইটা আর না লিখি, ফাংশন ধরতেছি এটা। তাহলে গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট আর এক্স ওয়াই আসতেছে হচ্ছে 2x, 2y।
আমার লাগবে হচ্ছে 1,0-তে, তাহলে আসতেছে হচ্ছে 2,0। 2,0 ভেক্টরটা কোথায়? 2,0 ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা। এই ভেক্টরটা এই পয়েন্টে সার্কেলের উপর পারপেন্ডিকুলার। স্ফিয়ারের এক্সাম্পল নিয়ে করলেও একই রকম জিনিসই পাবেন। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আসলে ভেক্টর ইকুয়েশন এই যে গুড পয়েন্ট বলে আমি কিন্তু অনেক কথাকে আসলে স্কিপ করছি, হ্যাঁ, ভালো রকমের ফাঁকিবাজি বলতে পারেন। গুড পয়েন্ট, হ্যাঁ, গুড সারফেস, গুড সারফেস, যেমন কর্নার পয়েন্ট ছাড়াও আরো যা যা ভেক্টর ফাংশনে আরো যা যা প্রবলেম হয় মনে করে দেখেন তো। ভেক্টর ফাংশনে আর ড্যাশ 0 হইলে আমরা সেটাকে নিয়ে গ্যাঞ্জাম ফিল করি, রাইট? কারণ মানে ওর ডিরেকশন কোথায়। তো একইভাবে গ্রেডিয়েন্ট কোনো কারণে যদি একটা পয়েন্টে 0 এসে পড়ে তখন আমরা ওই সেম ইস্যুগুলোতে ভুগি। আমরা ওই ইস্যুগুলোকে অ্যাভয়েড করতে চাই, এই জন্য আমরা ধরেই নিচ্ছি যে আমার পয়েন্টে গ্রেডিয়েন্ট নন জিরো আসবে। সো এই যে গুড পয়েন্ট, গুড পয়েন্টের অ্যাকচুয়াল গুডনেস কি মিন করা হইতেছে এখানে, তার মধ্যে ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স এটা যে আমার গ্রেডিয়েন্ট 0 হওয়া যাবে না। আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কর্নার পয়েন্ট থাকা যাবে না, সো সবগুলা পার্শিয়াল ডেরিভেটিভ ডিফাইন থাকতে হবে। কেন? কারণ এই এই লোকটার ডেফিনেশন প্রত্যেকটা, এই এমনটা ভেক্টর যার প্রত্যেকটা কম্পোনেন্টই এক একটা পার্শিয়াল ডেরিভেটিভ। তো সবগুলা পার্শিয়াল ডেরিভেটিভ যদি ডিফাইন্ড না থাকে তাহলে এই লোকটা নিজে ডিফাইন্ড হবে না। এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে আসতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম একটু করবো এই রিলেটেড, হ্যাঁ। আপনাদের কি এরপরে কোনো ক্লাস আছে নাকি আজকেও আমি একটু 10-15 মিনিট বেশি নিতে পারবো? আপনাদের কি এরপরে কোনো ক্লাস আছে? স্যার কোনো ক্লাস নেই স্যার। আচ্ছা, আমি সরি, আপনাদের আজকে না একটু দিন 10 একটু বেশি নিচ্ছি। একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে এ হিট সিকিং পার্টিকেল is located at 2,3 on a flat metal plate whose temperature at a point xy is given by T of xy equals to 10 minus 8x square minus 2y square. If the particle moves, আমাদের হিট সিকিং পার্টিকেল, সো মুভমেন্টটা হচ্ছে এমন, ইট মুভস কন্টিনিউয়াসলি in the direction of maximum temperature increase. If this happens, then find an equation of equation for the trajectory of the particle. So এমন এক পার্টিকেল যার ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে সে আমার কাছে একটা প্লেট আছে, 2 ডাইমেনশনাল প্লেটের কথা বলা হচ্ছে, মেটাল প্লেট। ওকে আমি এমন ভাবে টেম্পারেচার দিছি যে টেম্পারেচারটা এই ফাংশন ফলো করে। এটা রিয়েল ওয়ার্ল্ডে ফিজিবল কিনা আমি জানি না, সামহাও বানানো হয়েছে মনে করেন, এন্ড কোঅর্ডিনেট সিস্টেমও বানানো হয়েছে। এটা হয়তো অরিজিন, আমার পার্টিকেলটা হচ্ছে 2,3 পয়েন্টে আছে। এখন যে কোনো পজিশনে থাকা অবস্থায় সে অলওয়েজ হাইয়েস্ট রেট অফ ইনক্রিমেন্ট অফ হিট টেম্পারেচার কোন দিকে সেই ডিরেকশনে মুভ করতে চেষ্টা করে। সো
অ্যাকচুয়ালি এটা একদম কমপ্লিটলি ইনফাইনিটেসিমালি স্মল লেভেলে হয়, বাট আমি বুঝার জন্য এভাবে একটু বলতেছি যে ছোটবেলায় যেভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ড ড্র করতাম, এটা একটা ওরকম একটা ব্যাপার যে ধরেন এখান থেকে এই ডিরেকশনে হিট সবচেয়ে বেশি দ্রুত বাড়তেছে মনে করেন, কিছু দূর পর্যন্ত ড্র করলেন, কিন্তু ততক্ষণে হিটের রেট অফ চেঞ্জের ডিরেকশন আর ম্যাগনিটিউড তো চেঞ্জ হয়ে গেছে। এইখান থেকে হয়তো ডিরেকশনটা এইদিকে, এখান থেকে হয়তো ডিরেকশনটা এইদিকে, এখান থেকে হয়তো ডিরেকশনটা এইদিকে, এখান থেকে হয়তো ডিরেকশনটা এইদিকে, এইভাবে জিনিসটা করতেছেন। জাস্ট ইমাজিন করবেন এই যে ছোট ছোট অ্যারো যে আঁকছি, অ্যারো গুলো লিটারালি ইনফাইনিটেসিমালি স্মল চিন্তা করতেছি আমি, কারণ এত স্পেস আমরা পাবো না যে এত দূর পর্যন্ত কনস্ট্যান্ট রেট অফ চেঞ্জ থাকবে বা গ্রেডিয়েন্ট থাকবে। তো আমি উচ্চারণ করে ফেলছি সলিউশন কি দিয়ে করবো, ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ মানে গ্রেডিয়েন্টের দিক। সো আমার পার্টিকেলটা আসলে এভরি পয়েন্টে ফলো করবে যে গ্রেডিয়েন্ট কোন দিকে। So আমার গ্রেডিয়েন্ট লাগবে। সো গ্রেডিয়েন্ট অফ টি লাগবে at what? At the point 2 3. This is partial differential with respect to x করলে আসে -16x, আর with respect to y করলে আসে -4y. I have to calculate it at 2, 3. তো ভেক্টরটা আসে হচ্ছে -32 -12। কি করলাম, উম, উম, উম। শুধু 2 3 তে কেন নিলাম? এভরি পয়েন্টের জন্যই তো আমার গ্রেডিয়েন্ট লাগবে, আমরা জেনারেলাইজ কিছু চাই, দুঃখিত। সো আমি যে কোনো পয়েন্টের জন্যই আসলে লিখতে চাচ্ছি, এটা আমার গ্রেডিয়েন্ট। এখন আমার পার্টিকেলটা মুভ করবে এমন ভাবে যে গ্রেডিয়েন্ট এখনো কারেন্টলি যেই পয়েন্ট আছে, ধরা যাক আরবিট্রারিলি সে এখন এই এক্স ওয়াই পয়েন্টে আছে, এই পয়েন্ট থেকে গ্রেডিয়েন্টের ডিরেকশনে সে মুভ করবে। তার মানে এই পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটি ডিরেকশন আর গ্রেডিয়েন্টের ডিরেকশন সেম হবে। তার মানে আমি আসলে ডিল করতেছি এমন একটা সিচুয়েশন নিয়ে যেখানে ভেলোসিটি ভেক্টর আর এই গ্রেডিয়েন্ট অফ টি অ্যাট এক্স ওয়াই এরা প্যারালাল ভেক্টরস। সো সাম স্কেলার মাল্টিপল অফ ওয়ান অ্যানাদার হওয়া লাগবে, হুইচ মিনস ভেলোসিটির এক্স কম্পোনেন্ট হবে হচ্ছে -16x, আর ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট হবে হচ্ছে -4y এর প্রপোর্শনাল। এই পর্যন্ত সবাই ওকে আছেন কিনা? ইন আদার ওয়ার্ডস আমি আসলে মিন করতেছি ডিএক্স বাই ডিটি হওয়া লাগবে হচ্ছে -16x ল্যামডা, আর ডিওয়াই বাই ডিটি হওয়া লাগবে হচ্ছে -4y ল্যামডা। আমি চাচ্ছি একটা ট্রাজেক্টরি, ইকুয়েশন অফ ট্রাজেক্টরি। তার মানে ওর এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে একটা সম্পর্ক, একটা সার্কেল বা স্ট্রেট লাইন বা সাম কাইন্ড অফ ইকুয়েশন হয়তো বা প্রডিউস হবে। So আমি চাচ্ছি না ল্যামডা থাকুক, আমি টি এর ডিপেন্ডেন্সও চাচ্ছি না। এটা খুব সহজে ডিল করতে পারি আমরা, এটাকে ইকুয়েশন 1 আর এটাকে 2 ধরে আমরা 1/2 করতে পারি। তাহলে চলে আসে ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 4x/y। এখন এখান থেকে বাকিটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আপনারা কোন ইয়ারে করছেন আমি জানি না। ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু 4 dy/y ফরম্যাটে নিয়ে বোথ সাইডে আমি ইন্টিগ্রেট করে দিতে চাই। তাহলে পরের লাইনে আসতেছে হচ্ছে log of x equals to 4 into log of y প্লাস একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেট করছি বোথ সাইডে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটাকে log of c ধরতে চাই, কারণ এতে করে আমার ইকুয়েশনটা দেখতে সুন্দর হবে। কেন? কারণ পরের লাইনে আমি লিখতে পারি এটা ইকুয়ালস টু 1 log এর নিচে নিয়ে আসতে চাই cy⁴, যাতে করে পরের লাইনে এটা না করলেও চলতে, এটা just দেখতে সুন্দর হচ্ছে। সো x ইকুয়ালস টু cy⁴, সুন্দর একটা ইকুয়েশন আসে। সিটা বের করতে হবে। সি বের করার উপায় হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল আমি 2 3 পয়েন্টে ছিলাম। সো এই লোকটা 2 3 পয়েন্টের থ্রুতে পাস করতে হবে। তার মানে সেই তথ্যটা ব্যবহার করে আমরা পাচ্ছি হচ্ছে 2 ইকুয়ালস টু সি ইন্টু 3⁴, যেখান থেকে সি পাচ্ছি হচ্ছে 2/81। So now we know the exact equation of the path. C এর ভ্যালু 2/81 বসাই দিলে আমরা পাচ্ছি হচ্ছে 81x equals to 2y⁴। এইটা হচ্ছে ট্রাজেক্টরির পাথ। একটা ছোট সমস্যা আছে,
ওয়াই এর পাওয়ার যেহেতু 4 ইভেন পাওয়ার, এইটা আসলে দুইটা ট্রাজেক্টরি মিন করবে, এখানে কিছু ক্যাচাল আসলে প্লাস মাইনাস ওয়ালা একটা সিচুয়েশন আসবে। সো ওইটার জন্য কি করা যায়? আহ আমরা দেখতে পাচ্ছি যে এক্স কখনো নেগেটিভ হবে না। আচ্ছা, ইকুয়েশন এটা লিখে দিলে আপনারা মানে, আমি ইকুয়েশনটা আরেকবার পরের পেজে লিখি। 81x ইকুয়ালস টু 2y⁴ এইটাই অ্যান্সার হইতে পারতো। গ্রেডিয়েন্ট রিলেটেড অঙ্ক হিসাবে এই অঙ্ক শেষ। আমি এই অঙ্কে এখন কিছু নিজস্ব পার্সোনালাইজড ফালতু প্রবলেম ইস্যু আছে, সেই ফালতু ইস্যুটাকে একটু হ্যান্ডেল করতেছি, যেটার সাথে গ্রেডিয়েন্টের সম্পর্ক নেই। সেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর পাওয়ার যেহেতু 4, সেহেতু এক্স কে অলওয়েজই গ্রেটার দেন 0 হইতে হবে। এক্স যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে ওয়াই এর পক্ষে দুইটা পসিবল পাথ আসতে পারতেছে। আপনারা এইটুকু তো বুঝতে পারতেছেন। ধরেন ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এক্স প্যারাবোলার কথা চিন্তা করেন, ওয়াই এর উপর যখন স্কোয়ার থাকে তখন এমন ভাবে দুইটা পাথ আসে, যে দুইটা পাথ হচ্ছে একটা পজিটিভ সাইডে যায়, একটা নেগেটিভ সাইডে যায়। তাহলে এইখানেও মানে 0 0 থ্রুতে এইটা পাস করে হইতেই পারতো। শিফটেড প্যারাবোলা নিয়ে কথা বলছি বা শিফটেড কার্ভ নিয়ে কথা বলছি, বাট এটারও 0 0তেই অরিজিন মানে সেন্টার। এইটাও দেখতে কাইন্ড অফ নেগেটিভ সাইডে কিছু থাকবে না, কারণ এক্স নেগেটিভ হবে না, পজিটিভ সাইডেই থাকবে। প্যারাবোলা না হইলেও প্যারাবোলাইশ একটা শেপ ওর আসতেছে। হইতে পারে এটা আরো কার্ভ টার্ভ নিতে পারে, বাট মানে আমি যেটা নিয়ে ডিল করতে চাইছি সেটাতে এটা ইম্পর্টেন্ট না। একটাই ইস্যু হচ্ছে এখানে দুইটা ডিরেকশন পাওয়া যাচ্ছে, ট্রাজেক্টরি। আমার পয়েন্টের ট্রাজেক্টরি কোনটা? এখন দেখেন, আম, আমার পয়েন্টটা যেহেতু অলরেডি 2,3 উপর আসছে, সেহেতু এই পয়েন্টটা হয়তো বা এখানে কোথাও। সো নেগেটিভ যে সাইডটা সেটা থাকবে না। তার মানে এই ইকুয়েশনকে স্প্লিট করে যদি আমি দুইটা ইকুয়েশন লিখি, যে 81 স্কোয়ার রুট 9, সো 9√x ইকুয়ালস টু √2y², আর -9√x ইকুয়ালস টু √2y², এরকম দুইটা পার্ট যদি আসে, প্রথমেই এইটা বাদ, তার কারণ হচ্ছে y² নেগেটিভ হতে পারে না, সো থাকতেছে এইটা। এখান থেকে আবার দুইটা পসিবিলিটি ছিল। একটা হচ্ছে 3x⁴ ইকুয়ালস টু 2⁴ আর একটা হচ্ছে -3x⁴ ইকুয়ালস টু 2⁴ এদের মধ্যে আমি এখন জানি যে এইটা হওয়ার কথা না, কারণ নেগেটিভ অংশটা আমার এই 2 3 পয়েন্টকে ক্যারি করে না। আমার ইকুয়েশন পার্টিকুলারলি এইটাই হবে। কারো কোনো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। জি স্যার, আমরা তো ভেলোসিটি এখানে গ্রেডিয়েন্টের প্যারালাল নিয়েছিলাম, অর্থাৎ হ্যাঁ, গ্রেডিয়েন্টের বিপরীত দিকেও তো হতে পারে। তার মানে এই পদ্ধতি এমন মেন করছে না যে একদিকে গেলে টেম্পারেচার বেশি টেম্পারেচার দিকে যাচ্ছে, আরেকদিকে কম টেম্পারেচার দিকে যাচ্ছে। আমরা যখন ল্যামডা চুজ করছি, আমরা ল্যামডা পজিটিভ নাকি নেগেটিভ কিছু বলি নাই। মানে জি স্যার। এখানে ওর প্যারালাল এনি ডিরেকশন অপোজিট আর ওর ফেভারে দুইটা সাইডই কভার অটোমেটিক্যালি হয়ে গেছে। সবার জন্যই আমি এই রেজাল্ট হয়েছে। ল্যামডা পজিটিভ ধরলেও রেজাল্ট এটা, ল্যামডা নেগেটিভ ধরলেও রেজাল্ট এটা। সো ওই ইস্যু তাহলে হ্যান্ডেলড এটা এনফোর্স অলরেডি। কিভাবে হচ্ছে যে হুম, বুঝি নাকি, সরি। এটা এনফোর্স কিভাবে হচ্ছে যে পার্টিকেলটা হিট বেশি যেদিকে সেদিকেই যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে না? ও আচ্ছা, ধরেন সব কাজ শেষে আমরা রাফলি এমন একটা শেপ পাইছি যেখানে এটা 2,3, রাইট? আমি শুধু একটা কার্ভের ইকুয়েশন দিচ্ছি, ট্রাজেক্টরি ইজ সাপোজ টু বি এ কার্ভ। যদি এইটা এখন হিট ইনক্রিজের ডিরেকশন সিক করে, তাহলে হয়তো ডিরেকশন এটা। যদিও হিট, যদি এটা হয়ে থাকে, আমি জানি না, যদি এটা ইনক্রিজের ডিরেকশন হয়ে থাকে, তাহলে হিট ডিক্রিজ সিক করলে তার ডিরেকশন এটা। বোথ এখানে কভার হয়ে গেছে। আমি তো কোথাও কোনো প্যারামিটারাইজ করি না, আমি কোনো ডিরেকশনের সেন্স এখানে আনি তো না। এটা শুধুই একটা কার্ভ। এই কার্ভ ইনক্রিজ মানে হিট ইনক্রিজ ফলোয়ার ডিক্রিজ ফলোয়ার দুইজনকেই কভার করে। এবং আমার এই প্রশ্নে ওই ঝামেলায় যাওয়া হয় না, আমার এই প্রশ্নে শুধুমাত্র ইকুয়েশন অফ ট্রাজেক্টরি চাওয়া হয়েছে। ও মুভ যেই যেই বুঝতে পয়েন্টের পারছি। উপর দিয়ে করবে, শুধু সেই পয়েন্টের কালেকশন চাওয়া হয়েছে, নট ডিরেকশন। বাট আপনি এটাও বুঝতে পারতেছেন যে আমরা চাইলে ঝামেলা করলে সেটাও বের করতে পারবো, রাইট? আমরা চেষ্টা করলে সেটাও বের করতে পারবো, কিছুই না। আমরা শুধু মানে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই পরিমাণ, আমাদের তো এখানে এমন ভাবে ডিরেকশন আসছে যে শুধু এই পয়েন্ট থেকে রাইট মানে এই অ্যারো, আর এই পয়েন্ট থেকে লেফট মানে এই অ্যারো, মানে শুধু এক্স
একটুখানি বাড়ায় আমরা পার্ট করি, আমরা চিন্তা করতে পারবো কি হবে। সো আপনি 2,3 এর বদলে 2.01,3 তে যদি আপনি গ্রেডিয়েন্ট নেন তাহলে, আর 2 তে যদি নেন তাহলে মানে ওর দুই লোকেশন কোথায় হচ্ছে তা সেটা দেখে আপনি বুঝে যাবেন যে এই দুই অ্যারোর মধ্যে কোনটা অ্যাক্টিভেটেড। কিছুই না, এক পাতা ফালতু ক্যালকুলেশন করতে হবে, দ্যাটস ইট। বুঝতে পারছেন কি বা অ্যান্সার পেয়েছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, আজকের আলোচনার মাঝখানে যেহেতু আমাদের একটা পোর্শন এসেই পড়ছে, এক সেকেন্ড, একটা পোর্শন এসেই পড়ছে যে জিওমেট্রি এসে পড়ছে যে আমার সারফেসের ইকুয়েশনে কোন একটা পয়েন্টে পারপেন্ডিকুলার ভেক্টর যদি দরকার পড়ে আমি আসলে গ্রেডিয়েন্ট নিলেই চলতেছে। সো ওই রিলেটেড কিছু জিওমেট্রি প্রবলেম তো আমরা করতেই পারি, তো একটা প্রবলেম একটু করব, এটাই আমাদের আজকের লাস্ট প্রবলেম, তারপর আমরা ক্লাস শেষ করব। কনসিডার দ্য এলিপসয়েড x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 18। তিনটা কোয়েশ্চেন। ফাইন্ড, প্রথম কোয়েশ্চেন, an equation of the tangent plane to the ellipsoid at the point 1, 2, 1. B, parametric equation of the line normal to the ellipsoid at 1, 2, 1. And finally C, the acute angle that the tangent plane at 1, 2, 1 makes with the xy plane. সলিউশনে যাই। সো ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন টু দ্য ellipsoid at 1, 2, 1. সো একটা প্লেনের ইকুয়েশন যদি আমার বের করতে হয় আমাদের কি কি লাগে একটু মনে করে দেখেন। প্লেনের উপর একটা পয়েন্ট লাগে এবং প্লেনের নর্মাল ডিরেকশন লাগে। সো সো সেই ক্ষেত্রে প্লেনের ইকুয়েশনের ফরম্যাটটা হচ্ছে এক্স মাইনাস এক্স নট, ওয়াই মাইনাস ওয়াই নট, জেড মাইনাস জেড নট, এটার সাথে ডট দ্যাট নর্মাল ভেক্টর টু দ্য প্লেন ইকুয়াল টু 0। আমাদের প্লেনের ইকুয়েশন ছিল এটা। প্লেনের কেন এটা হয় সেটা হচ্ছে প্লেনের টপিক যেদিন পড়াইছিলাম ওইটা অনলাইনে করানো হয়েছিল, রেকর্ডিং একটু রিভাইজ করালে দেখে নিন। আমরা প্রথমেই চাই হচ্ছে আমাদের এন। এন হচ্ছে এনি ভেক্টর দ্যাট ইজ নর্মাল টু দ্য প্লেন। এন্ড আমরা জানি যে ট্যানজেন্ট প্লেনের উপর নর্মাল মানে ওই ইলিপস ট্যানজেন্টটার চার ট্যানজেন্ট, ইলিপসের ট্যানজেন্ট 1, 2, 1 পয়েন্টে। সো ওই পয়েন্টে যদি আমি গ্রেডিয়েন্ট নেই, আমার এখানে আমি এফ ধরতেছি হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড ধরতেছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এটা এই পাশে এনেও চিন্তা করতে পারেন, নাও পারেন। তাহলে আমি এই এফ এর গ্রেডিয়েন্ট যদি নেই 1, 2, 1 পয়েন্টে তাহলেই আমি নর্মাল ভেক্টর পেয়ে যাচ্ছি ওই পয়েন্টে ইলিপসয়েডের, ইন আদার ওয়ার্ডস ওই পয়েন্টে ট্যানজেন্টের। তো বেসিক্যালি আমার লাগবে 2x 8y 2z at 1, 2, 1. এটা আসতেছে হচ্ছে 2, 16, 2।
আর আমার এক্স নট ওয়াই নট জেড নট তো হচ্ছে 1 to 1, তাহলে পরের লাইনে আমি চলে আসতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস টু, জেড মাইনাস ওয়ান, এর সাথে ডট করব হচ্ছে 2 16 2 ইকুয়াল টু 0। ডট যদি করে ফেলি 2 × x−1 প্লাস 16 × y−2 প্লাস 2 × z−1 ইকুয়ালস টু 0। এখন এটা সিম্পলিফাই করতে পারেন, না পারেন, হ্যাঁ 2 দিয়ে ডিভাইড করেও সিম্পলিফাই করতে পারেন, 2 দিয়ে ডিভাইড করেও ফেলি, সিম্পলিফাই ফেলি, তাহলে এক্স আসতেছে প্লাস 8y আসতেছে প্লাস জেড আসতেছে -2 1 আর 16 17 18 -18 আসতেছে, আবারও 18ই আসলো কোইন্সিডেন্টালি। আমি একটু চেক করি অ্যান্সার মিললো কি, হ্যাঁ ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যান্সার। এখন আপনারা লোকাল লিনিয়ারিটির অঙ্ক যখন করছি তখন আপনারা দেখছিলেন যে একটা সারফেসের কোন একটা পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন আমরা এভাবেও দেখছিলাম, এক্স নট লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন দিয়ে, যেটা টেইলর সিরিজের মতো দেখতে, রাইট? এক্স নট ওয়াই নট প্লাস এফ এক্স অ্যাট এক্স নট ওয়াই নট, হ্যাঁ, ইন্টু এক্স মাইনাস এক্স নট প্লাস এফ ওয়াই অ্যাট এক্স নট ওয়াই নট ইন্টু ওয়াই মাইনাস ওয়াই নট, হ্যাঁ, এরকম ছিল। আপনি এইখানেও যদি মান বসান তাহলেও দেখবেন এই একই, মানে আপনার এইখানকার এফ অন্য এফ, এটা বোধহয় বুঝতে পারতেছেন। আমার ইলিপসাইডের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস কত ছিল, এক্স স্কোয়ার প্লাস 4y² প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 18, 4y² প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 18। এখান থেকে আপনার যেটা করতে হচ্ছে, জেডটাকে সাবজেক্ট করতে হচ্ছে, দুইটা আসে প্লাস মাইনাস রুট ওভার 18 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4y², এর মধ্যে আমি প্লাসটাকে নিব, তার কারণ হচ্ছে প্লাস মাইনাস দিয়ে আসলে ইলিপসয়েডের উপরের আর নিচের দুইটা পোর্শন এক্স ওয়াই প্লেনের মিন করতেছে। আমি যেই পয়েন্টটা নিয়ে ডিল করতেছি সেই পয়েন্টটা উপরের পোর্শনে বিলং করে, বিকজ এখানে জেডটা পজিটিভ। সো আমি যেই সারফেসটাতে আছি সেটা শুধু প্লাসটা, সো মাইনাসটা মুছে দিয়ে জেড ইকুয়ালস টু প্লাস রুট ওভার, এইটা হচ্ছে এই এফ, এই এফ হচ্ছে এইটা এফ হিসাবে আমরা এখন এটা কনসিডার করতেছি। তার পার্শিয়াল ডেরিভেটিভ বের করব, হ্যাঁ, তারপরে এক্স নট ওয়াই, আমার এক্স নট ওয়াই নট এখন হচ্ছে 1 আর এক্স নট ওয়াই নট হচ্ছে 1 আর 2, জেড নট যে 1 এটা আপনার না দেখলেও চলতেছে। ও, জেড জেড নটটা এখানে ম্যাটার করবে, জেড মাইনাস জেড নট ইকুয়াল। তো ও দুঃখিত দুঃখিত দুঃখিত, এইটাই তো জেড নট, দুঃখিত। সো এটাকে আরেকটা ফরম্যাটেও লেখা যায়, যদি এফ অফ এক্স নট ওয়াই নট কে আপনি জেড নট লিখে ফেলেন, জেড নটটাকে বাইরে লিখলে তাহলে ডানে আসতেছে খালি এফ এক্স অফ এক্স নট ওয়াই নট ইন্টু এক্স মাইনাস এক্স নট প্লাস এফ ওয়াই এট এক্স নট ওয়াই নট ওয়াই মাইনাস ওয়াই নট। এই মেথডে করলেও একই রেজাল্টই আসবে, বাট আমরা এখন শিখলাম যেহেতু গ্রেডিয়েন্ট সেহেতু গ্রেডিয়েন্ট দিয়ে করলাম। তো 1 নাম্বারটা ডান। 2 আর 3 খুবই ছোট। প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য লাইন নর্মাল টু দ্য লিফট সাইড এট 1 to 1। সো লাইনের ইকুয়েশনের প্যারামেট্রিক ফর্মের রেজাল্ট যাচ্ছে, তো লাইনের ইকুয়েশনের ভেক্টর ফর্মটা কি, এক্স ইকুয়াল আর ইকুয়ালস টু আর নট প্লাস টিভি, টি হচ্ছে প্যারামিটার, ভি হচ্ছে প্যারালাল ভেক্টর। সো যেই লাইনটার কথা বলেছে সেই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার, হ্যাঁ, অর্থাৎ আমরা এইটা সেই পারপেন্ডিকুলার ডিরেকশন একটা ভেক্টর। লাইনটা হচ্ছে আমার হওয়া লাগবে হচ্ছে নর্মাল লাইন টু দ্য ইলিপস, তার মানে লাইনের জন্য এইটাই প্যারালাল ভেক্টর। ট্যানজেন্টের সাথে নর্মাল লাইন খুঁজতে বলা হয়েছে, ট্যানজেন্টের সাথে নর্মাল যে ভেক্টর, নর্মাল লাইনের সাথে সে প্যারালাল ভেক্টর, সো ভি ডান। আর নট হচ্ছে 1 to 1, আর ভি হচ্ছে কত আসলো, 2 16 2। তার মানে আমরা প্যারামেট্রিক ফর্মে লিখে ফেলতে পারি, এটা তো আসলে এক্স ওয়াই জেড, প্যারামেট্রিক ফর্মটা লিখে ফেলতে পারি এক্স ইকুয়ালস টু 1 প্লাস 2t, ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস 16t, আর জেড ইকুয়ালস টু 1 প্লাস 2t। বি ডান, এটি অ্যান্সার, বি এর অ্যান্সার। এগুলো আগের কনসেপ্ট, এগুলো আজকে শেখা নতুন কিছু না। বাকি থাকে সি, acute angle that the tangent plane at এত makes with the xy plane। সো সি নাম্বারের জন্য আমি একটু ফিগার ড্র করতে চাই।
যে এই আমার ইলিপসয়েডটা আমি আর ড্র করবো না, ইলিপসয়েডের রেফারেন্স শেষ, ধরেন আমি ট্যানজেন্ট প্লেনটা পেয়ে গেছি, শুধু ট্যানজেন্ট প্লেনটাই ড্র করতেছি। তো ধরা যাক এইটা হচ্ছে আমার ট্যানজেন্ট প্লেন। সেই ট্যানজেন্ট প্লেনটা এইরকম কোন একটা অ্যাঙ্গেলে, মানে এই প্লেনের কোনো না কোনো একটা ফিক্সড অ্যাঙ্গেলে সে এক্স ওয়াই প্লেনকে ইন্টারসেক্ট করতেছে। তো এই অ্যাঙ্গেলটা কত? সো এই যে এইখানে কত অ্যাঙ্গেলে সে এক্স ওয়াই প্লেনকে ইন্টারসেক্ট করছে সেটা চা হচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করা যায়? একটা সহজ উপায় হচ্ছে এই অ্যাঙ্গেলটা মানে প্লেনটা এবং এক্স ওয়াই প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বিবেচনা না করে আমি প্লেনেরও নিলাম নর্মাল, প্লেনেরও নিলাম নর্মাল, এক্স ওয়াই প্লেনেরও নিলাম নর্মাল, এদের মধ্যে যে অ্যাঙ্গেল হবে প্লেন আর এক্স ওয়াই প্লেনের মধ্যে তাই অ্যাঙ্গেল হবে। এখন প্লেনের নর্মাল ভেক্টর কে? প্লেনের নর্মাল ভেক্টর অলরেডি আমার জানা আছে, হচ্ছে ভি ভেক্টর। সেটা হচ্ছে 2,16,2, যাকে একটু আগে বি নাম্বারেও আমরা ইউজ করছি। আর আমরা আরেকটা ভেক্টর নিলাম, হচ্ছে এক্স ওয়াই প্লেনের নর্মাল নাম দিলাম n1। তো এক্স ওয়াই প্লেনের নর্মাল হচ্ছে জেড এক্সিস, রাইট? সো 0, 0, 1 হচ্ছে ওই ডিরেকশনে ইউনিট ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল নিলে চলতেছে। সো থিটা হচ্ছে ভি ডট এন ওয়ান ডিভাইডেড বাই ভি এর ম্যাগনিটিউড n1 এর ম্যাগনিটিউড। এবং ওই যে অ্যাকিউট অ্যাঙ্গেল চাওয়া হয়েছে, ঝামেলায় না গিয়ে শুরুতেই যদি আমরা একটা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিই তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল আসার চান্স গ্যারান্টি আছে। সো কজ ইনভার্স, সো কজ ইনভার্স ভি ডট এন যদি করি 2 × 0,6, শুধু 2 থাকে উপরে, আর নিচে হচ্ছে ভি এর ম্যাগনিটিউড √4 প্লাস, আচ্ছা 2² প্লাস 16² প্লাস 2², আর এন এর ম্যাগনিটিউড 1। তো কজ ইনভার্স 2, ভিতর থেকে যদি 2² কমন নিয়ে ফেলি বাইরে 2 আসে, ভিতরে থাকে 1² প্লাস 8² প্লাস 1², 18, 64, 65, 66। সো কজ ইনভার্স 1/66, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, √66, দুঃখিত, কিছু একটা আসবে, সামথিং ডিগ্রি। সো দিস ইজ দ্য অ্যান্সার, হবে কিছু একটা। কারো এই পর্যন্ত বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। দেখবেন এক্সাম্পলে দেখবেন বেশ কয়েকটা অঙ্ক আরো করা আছে, এক্সারসাইজেও দেখবেন আপনারা অনেকগুলো অঙ্ক দেয়া আছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্য নিউ তথ্য অনলি, যেটা কিনা ওই সারফেসের উপর গ্রেডিয়েন্টের ভ্যালুটা নর্মাল ভেক্টর হয়, এইটা বাদে বাকি সব আইডিয়া আমাদের ওল্ড আইডিয়া, লাইনস এন্ড প্লেনস। হ্যাঁ, যেমন দুইটা প্লেনের ইন্টারসেকশন যে কার্ভ হয়, সেই কার্ভের একটা পয়েন্টে ট্যানজেন্ট লাইন চাওয়া হইতেছে। হ্যাঁ, আমি অঙ্ক না করে একটু আইডিয়া দেখাই। ধরেন এটা একটা সারফেস, এটা আরেকটা সারফেস, তারা ইন্টারসেক্ট করছে, ইন্টারসেকশনে ক্রিয়েট হয়েছে একটা কার্ভ। সেই কার্ভে কোন একটা পয়েন্টে দিয়ে দিছে ট্যানজেন্ট লাইন বের করতে বলছে। এখন এই ট্যানজেন্ট লাইন বের করতে হলে যে কোনো লাইন যখন বের করতে হয়, ওই যে একটা প্যারালাল ভেক্টর লাগে। এখানে ভেক্টরটা কোত্থেকে আসবে? উত্তরটা খুব সিম্পল, এই ইন্টারসেকশনটা এমন এটা একটা ইন্টারসেকশন বিটুইন টু কার্ভস। তো এই পয়েন্টে আমি দুই কার্ভের যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে যেটা ভেক্টর নিই n1 n2, হ্যাঁ, সেই দুইজন এই ট্যানজেন্ট লাইনের উপর পারপেন্ডিকুলার হবে। সারফেসের উপর, দুই সারফেসের উপরই পারপেন্ডিকুলার নিচ্ছি আমি, দুইটা ভেক্টর আসছে, একটা হচ্ছে n1, একটা হচ্ছে n2। n1 এর কথা চিন্তা করেন খালি, n1 যেহেতু প্রথম সারফেসের উপর পারপেন্ডিকুলার, সেহেতু তার মানে সেই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার। n2 ও একই লজিকে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, তার মানে এই দুইজনের উপরই পারপেন্ডিকুলার এমন কাউকে আমরা খুঁজতেছি। তাহলে ভিটা হচ্ছে সিম্পলি n1 আর n2 ক্রস নিলেই চলতেছে। তার মানে দুইটা ফাংশন, দুইটা সারফেসের যদি এক্সপ্রেশন হয় এফ আর জি, তাহলে গ্রেডিয়েন্ট এফ আর গ্রেডিয়েন্ট জি যদি আপনি ক্রস করে ফেলেন এট দিস পয়েন্ট, যদি ভ্যালুটা বসায় দেন, তাহলে ট্যানজেন্টের প্যারালাল ভেক্টর ভি ম্যানেজড, আর আর নটও ম্যানেজ। সো ট্যানজেন্ট ম্যানেজ, আর ইকুয়ালস টু আর নট প্লাস টিভি। আমার লাগতোই খালি ভি আর আর নট দুইটি ম্যানেজড। সো এরকম মানে আগের জিওমেট্রির যে কনসেপ্ট গুলা সেগুলোর উপরই প্রবলেম। নতুন অ্যাডিশনাল তথ্য হচ্ছে শুধু এটাই যে আপনি সারফেসের কোন একটা পয়েন্টে গ্রেডিয়েন্টের মাধ্যমে নর্মাল ভেক্টর বের করতে পারবেন। তো কারো যদি আজকে আমি এখানেই শেষ করবো আমার লেকচার আজকে, কারো পুরো লেকচারে কোথাও যদি কোনো কোয়েশ্চেন, মানে প্রবলেমস থাকে বলতে পারেন।
ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করতেছি।